আসসালামু আলাইকুম, আমি সামিউল আলিম। তো রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে ধারাবাহিক এইচএসসি 24-এর জন্য যে ধামাকা ক্লাসগুলো যাচ্ছিল তারই ধারাবাহিকতায় আমি আজকে চলে এসেছি আপনাদের মাঝে জিকে ক্লাস নিয়ে। তো জিকের যে স্পেশাল যে ক্লাসটি আছে আজকে, তো আমরা যে আমাদের স্পেশাল যে টপিক ঢাকা বিশ্ববিদ্যালয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমরা জানি যে শিক্ষার্থীদের একটা আবেগের জায়গা, একটা ড্রিম বলা যায়, যে সবার মানবিকের যেসব স্টুডেন্ট আছে তো সবার কাছে হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ড্রিম। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টপিকটা আছে, এই টপিকটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই একটা থেকে এর একাধিক কোশ্চেন আসে। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের যে নলেজটা, এটা খুব ক্লিয়ার থাকা দরকার। তো তারই ধারাবাহিকতায় তো আজকে আমরা চলে এসেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর একটা ধামাকা ক্লাস নিয়ে। তো আপনারা দ্রুত জয়েন করে ফেলুন এবং আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিন। আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিন। ক্লাসটিতে একটু পার্টিসিপেশন বাড়লে আমরা ক্লাসটি শুরু করে দিব। একটু পার্টিসিপেশন বাড়লে আমরা ক্লাসটি শুরু করে দেব। আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন আর ক্লাসটি কাইন্ডলি একটু শেয়ার করে দেন। তো এখানে দেখি মিম কমেন্ট করেছে, যে মিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো আশা করি আপনি অনেক বেশি ভালো আছেন। তো আপনার যে ফ্রেন্ডগুলো আছে, ফ্রেন্ডদেরকে দ্রুত মেনশন করে দিন আর ক্লাসটি একটু আপনার টাইম লাইনে আর বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিন। আপনার যে বন্ধুটি যে জিকে নিয়ে প্রবলেমে আছে, যে আপনার যে বন্ধুটি যে যার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু সে জিকে প্রিপারেশন কিভাবে শুরু করবে, প্রি অ্যাডমিশনে সে কিভাবে জিকে নিয়ে আগাবে, এইটা যে জানে না, আপনার সেই বন্ধুদেরকে মেনশন করে দেন। যে আশা করি ক্লাসটি আপনার জন্য অবশ্যই অনেক বেশি হেল্পফুল হবে। তো আপনাদের যখন এইচএসসি এক্সাম শেষ, যখন আপনারা অ্যাডমিশন পিরিয়ডে যাবেন, তখন আপনারা অনেকেই জিকে নিয়ে অনেক বেশি প্যারা খাবেন। জিকেতে আমাদের কত মার্কস আছে? জিকেতে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আছে 60টা যে এমসিকিউ আছে, তার মধ্যে 30টা এমসিকিউ আছে কোথা থেকে? জিকে থেকে। তো জিকেটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনার বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দেন, ক্লাসটি একটু শেয়ার করে দেন। তো পার্টিসিপেশনটা একটু বাড়লে আমরা আমাদের ক্লাসটি শুরু করে দিব। এখানে আমি দেখতে পাচ্ছি যে ইশরা তার অনেক বন্ধুদেরকে মেনশন করেছে, তো ধন্যবাদ ইশরাকে। তো আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন। যে এখন আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে যে ভাইয়া সামনে তো আমাদের এইচএসসি এক্সামিনেশন, কিন্তু এখন কিসের জন্য আমরা জিকে পড়বো? কিন্তু এইচএসসি এক্সামিনেশন শেষ হওয়ার পরে যখন অ্যাডমিশন পিরিয়ডটা শুরু হবে, তখন আপনার মাথায় হাত পড়বে যে আরে আমার বন্ধু তো অনেক আগায় গেছে, জিকে সম্পর্কে তোমার বন্ধুর অনেক নলেজ, কিন্তু আমার তো কোনো নলেজ নাই। সেই জন্য রয়্যাল এডুকেশন আপনাদের রয়্যাল এডুকেশনের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এই ধারাবাহিক জিকে ক্লাসগুলো, যে ক্লাসগুলো আপনাদেরকে ইন ফিউচার এবং অ্যাডমিশন পিরিয়ডে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখবে। তো আজকে যে আমাদের টপিক, আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে হলো যে সবার বহুল কাঙ্ক্ষিত, সবার যে ড্রিম যে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউ, তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের টপিক। তো অনেকে সালাম দিয়েছে, তো ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবার সালাম নেওয়া আসলে পসিবল না। তো আশা করি আপনারা সবাই বেশি ভালো আছেন। আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দেন। আমরা হচ্ছে হলো খুব দ্রুত এই ক্লাসটি শুরু করে দিব। তো আমরা এখন ক্লাসটি শুরু করে দিচ্ছি। যে আজকে দেখেন যে আমাদের টপিক কি? আমাদের টপিক হচ্ছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমাদের যে ফার্স্ট যে স্লাইডটি আছে, আমরা আমাদের আজকে ফার্স্ট স্লাইডে চলে যাব। যে আমাদের দেখেন ফার্স্ট স্লাইড আছে কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে, এই গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আমরা আজকে আলোচনা করছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী আছে, গুরুত্বপূর্ণ তথ্যাবলী নিয়ে আমরা আজকে আলোচনা করছি। যে আমরা এখানে কি বলেছি, আমরা এখানে স্লাইডে কি দেখিয়েছি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান কি। যে যদি আপনার কোশ্চেন আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান কি, যে আমরা জানি যে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি স্লোগান থাকে বা নীতিবাক্য থাকে, তো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে। তো নীতিবাক্য আলাদা জিনিস, স্লোগান আলাদা জিনিস। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হচ্ছে শিক্ষায় আলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান কি? শিক্ষায় আলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হচ্ছে হলো শিক্ষায় আলো। তো মাসুদ রানা বলছে ভাইয়া আপনি তো গরমে ভিজে গেছেন। হ্যাঁ ভাই, অনেক বেশি গরম। তো এই গরমের মধ্যে আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ক্লাসটা নিচ্ছি। তো এই ক্লাসটা নেওয়া ততক্ষণই সার্থক হবে যদি আপনি এই ক্লাসটা থেকে 1% হচ্ছে উপকৃত হন।
আমরা এখানে কি বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্লোগান কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান হচ্ছিল শিক্ষাই আলো। তো আপনারা হচ্ছে হলো, আমি আপনাদের ক্লাসে যা পড়াবো আপনাদের এটা ক্লাসের মধ্যেই মুখস্থ করাই দিব, যে আমি ক্লাসে যা পড়াবো আপনাদের ক্লাসের মধ্যেই মুখস্থ করাই দিব, এই স্লাইডে যা যা আছে। তো সেই জন্য আপনারা, আমি যখন বলবো যে আমার সাথে সাথে আপনারা একটু কমেন্টের অ্যান্সার করার ট্রাই করবেন। যখন আমি যেটা বারবার বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান কি, আমি বলতেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান শিক্ষাই আলো, তো তখন আপনি একটু কমেন্ট করার ট্রাই করবেন যে শিক্ষাই আলো, এইটা আপনি কমেন্ট করার ট্রাই করবেন। আপনি দ্রুত কমেন্ট করবেন, ক্লাস করবেন আর কমেন্ট করবেন। তো এখন যে আমাদের পরবর্তী যে বিষয়টি আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য ছিল সত্যের জয় সুনিশ্চিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্যটা কি ভাইয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য ছিল সত্যের জয় সুনিশ্চিত, এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য। তো একজন ক্লাস চলতে বলেছে যে কোন বইয়ের ক্লাস চলতেছে ভাই? এটা আসলে জিকে ক্লাস চলতেছে, এটা সাধারণ জ্ঞানের। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান নীতিবাক্য কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য ছিল সত্যের জয় সুনিশ্চিত। এখন আমাদের যে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা কবে শুরু হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় 1 জুলাই 1921 সালে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা কবে শুরু হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় হচ্ছিল 1 জুলাই 1921 সালে। আপনারা একটু এটা কমেন্ট করার চেষ্টা করেন, দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা কবে শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা কবে শুরু হয়, একটু এটা কমেন্ট করার চেষ্টা করেন। আমি সবার কমেন্ট পড়বো, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা কবে শুরু হয়, আপনি এটা কমেন্ট করার ট্রাই করেন। তো আপনি বলতে পারেন যে ভাই আমি তো দেখে দেখে কমেন্ট করতেছি, এটা আমার কি লাভ হইতেছে? তো এই যে আপনি কমেন্টটা করতেছেন যে 10 বার পড়ার একবার লেখা এটা সমান। তো যখন আপনি কমেন্টটা করতেছেন, তো তখন কমেন্টটা করলে কি হইতেছে যে এই বিষয়টা আপনার মাথায় পুরোপুরি গেঁথে যাইতেছে, এই বিষয়টা আপনার মাথায় পুরোপুরি গেঁথে যাইতেছে। যে এইখানে যে এই যে সিরাজুম মুনিরা যে কমেন্ট করেছে যে 1 জুলাই 1921, এখানে আমি দেখতে পাচ্ছি যে আতিক আদনান আবির কমেন্ট করেছে যে 1 জুলাই 1921। তো আপনারা আরো যারা আছেন, আপনারা আরো কমেন্ট করার চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় কবে, বা যদি এরকম আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, বা আমরা যে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন কবে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন যদি বলা হয়, সেটা বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল কবে? 1 জুলাই কত সালে? 1921 সালে। তো এই যে বিষয়টা, এটা কি আপনার মাথায় গেঁথে গিয়েছে কিনা, বা এই বিষয়টা কি আপনার কি মুখস্থ হয়ে গিয়েছে কিনা? তো আমি আপনাদের যে ক্লাসে যা যা পড়াবো, আমি 100% শিওর আপনাকে আমি কনফার্ম করতেছি যে এইটা আপনার মাথায় মেমোরিতে গেঁথে যাবে ইন ফিউচারে, যে এটা আপনি আর কখনোই ভুলবেন না। তো সেই জন্য আপনারা কমেন্ট করার চেষ্টা করেন এবং আপনারা মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারে জাস্ট ক্লাসটি শেষ পর্যন্ত দেখেন। তো এখন যে আমাদের যে পরবর্তী যে বিষয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের পূর্ব নাম এক সময় চামেলি হাউস ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের পূর্ব নাম এক সময় কি ছিল? চামেলি হাউস ছিল। এইটা হচ্ছিল কোন হল? এটা হবে কি? এটা হবে রোকেয়া হল। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলের পূর্ব নাম এক সময় কি ছিল? চামেলি হাউস ছিল। সেটা হচ্ছিল রোকেয়া হল। আমরা জানি যে রোকেয়া হল হচ্ছিল কি? রোকেয়া হল হচ্ছিল যে মেয়েদের যে হল, যে ছেলেদের আর মেয়েদের হল তো এখানে আলাদা। তো এখন যে বর্তমানে যে আছে যে মেয়েদের যে হল টিএসসির যেটা পাশে, ওইটা ছিল রোকেয়া হল। কিন্তু এই রোকেয়া হলের পূর্ব নাম কি? রোকেয়া হলের পূর্ব নাম হচ্ছিল কি? চামেলি হাউস। রোকেয়া হলের পূর্ব নাম কি ছিল? চামেলি হাউস। যে রোকেয়া হলের পূর্ব নাম কি ছিল? চামেলি হাউস। যে ঢাকা যে রোকেয়া হলের পূর্ব নাম কি ছিল? রোকেয়া হলের পূর্ব নাম ছিল চামেলি হাউস। তো এখন আমরা যে পরবর্তী যে বিষয়টি জানবো, যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে অনুষদ কতটি ছিল? যে প্রতিষ্ঠাকালে অনুষদ কতটি ছিল? কতটি অনুষদ ছিল? সেইটা হচ্ছিল যে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে সেটা হচ্ছিল 3টি অনুষদ ছিল, কলা, বিজ্ঞান ও আইন অনুষদ। কয়টা অনুষদ ছিল? কলা, বিজ্ঞান ও আইন অনুষদ। প্রতিষ্ঠাকালে যে 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে, তখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ কতটি ছিল? তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ ছিল 3টি, কলা, বিজ্ঞান ও আইন অনুষদ। তো এই যে বিষয়টা, এই বিষয়টা ক্লিয়ার কিনা? আর এই যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের বিগত সালের যে কোশ্চেন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই কোশ্চেনগুলো তো আসছে। তো আমরা সামনে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, আমরা সামনে সেই বিগত সালের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আপনি ক্লাসটা দেখেই প্রথমেই কিন্তু আপনি হচ্ছিল ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান না, যে ভাইয়া শুধু আজকে ওই যে আমাদের যে ইগুলা যে আছে
যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে তথ্যগুলো পড়াবে, কিন্তু আমাদের হচ্ছে হলো যে এমসিকিউ সলভ করাবে না। এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়লে আপনার এমসিকিউ যে কি পরিমাণ হেল্প হবে সেইটা আমি আজকে আপনাদের প্রমাণ দিয়ে দেবো, হাতে কলমে বুঝাই দিব এমসিকিউ সলভ করার মাধ্যমে। তো আপনারা জাস্ট এইটা বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কয়টি অনুষদ শুরু হয়, সেটা হচ্ছে কয়টা। আমরা এখানে কি দেখলাম যে 3টা, কলা, বিজ্ঞান ও আইন অনুষদ। কয়টা অনুষদ? কয়টা? কলা, বিজ্ঞান ও আইন অনুষদ। এইটা দেখে আমার সাথে একটু অ্যান্সার করার চেষ্টা করেন। এইটা একটু আমার সাথে অ্যান্সার করার চেষ্টা করেন। আমি একটু আপনাদের কমেন্ট দেখতে চাই ভাইয়া, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালে কতটি হচ্ছে অনুষদ ছিল? প্রতিষ্ঠাকালে অনুষদ ছিল কয়টা? এখানে কি দেখতে পাচ্ছি যে 3টা, কলা, বিজ্ঞান ও আইন অনুষদ। কয়টা অনুষদ ছিল? 3টা, কলা, বিজ্ঞান ও আইন অনুষদ। যে এই যে এখানে সিরাজুল মনিরা মিম কমেন্ট করেছে যে 3টি, ধন্যবাদ আপনাকে। তো আরো যারা আছেন আপনারা কমেন্ট করার চেষ্টা করেন। এখন যে আমাদের যে পরবর্তী যে বিষয়টা আছে যে আমাদের যে কার্জন হল, যে এইখানে যদি ছবির স্লাইডটা আপনি ভালো করে খেয়াল করেন, এই স্লাইডের পিছেও হচ্ছে আমাদের যে কার্জন হলের যে প্রতিকৃতি, এই কার্জন হলের প্রতিকৃতিটা দেওয়া আছে। যে আমরা মনে হয় যে এরকম নাই, যে এমন কেউ নাই যে ঢাকায় আসছি কিন্তু কার্জন হলে ঘুরতে যাই নাই। তো কার্জন হল আমাদের বলা যায় যে একটা অনেক যে হচ্ছিল মানুষের এই কার্জন হলে অনেক বেশি ফ্যাসিনেশন থাকে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো ফ্যাসিনেশন আরো থাকে। তো আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেছি। তো আমি যখন স্টুডেন্ট হয়ে গেছি এখনো আমার ফ্যাসিনেশন কাজ করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার আগে তো আমার আরো অনেক ফ্যাসিনেশন কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে। এটা আমার ড্রিম ছিল। তো আমি যেভাবে আমার স্বপ্নকে ছুঁতে পেরেছি, বা আমি যেভাবে আমার যে স্বপ্ন পূরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হতে পারছি, তো আমিও চেষ্টা করব যে আপনাদের সেইভাবে সেই ওয়েতে নিজের ছোট ভাই বোনের মতো গাইড করে যাতে আমিও আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বানাইতে পারি। রয়্যাল এডুকেশনের যে পক্ষ থেকে যে রয়্যাল এডুকেশনের চেষ্টা করবে যে যাতে আপনারা সবাই যারা পরীক্ষা দিতে, যারা রয়্যাল এডুকেশনকে ফলো করতেছেন, যারা রয়্যাল এডুকেশনের সাথে আছেন, যে আমরা চেষ্টা করব যাতে আপনারা সবাই অ্যাডমিশনে বা ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, আর অবশ্যই সবার ফার্স্ট প্রায়োরিটি থাকে কি ঢাকা বিশ্ববিদ্যালয়, যে আপনি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্র্যাক করতে পারেন। আমরা আপনাদের সেই যে সেবাটা আছে সেই সেবাটা দেওয়ার চেষ্টা করব। তো এই যে কার্জন হল, যে আমরা কি বলি যে কার্জন হল কোথায় অবস্থিত? যে কার্জন হল অবস্থিত কোথায়? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর কার্জন হল কত সালে প্রতিষ্ঠিত হয়? কার্জন হল প্রতিষ্ঠা হয়েছিল 19 ফেব্রুয়ারি 1904 সালে। কার্জন হল প্রতিষ্ঠিত হয় কত সালে? 19 ফেব্রুয়ারি 1904 সালে। যে কার্জন হল কত সালে প্রতিষ্ঠা হয়? 19 ফেব্রুয়ারি 1904 সালে। আর কার্জন হল এটা কার নামে আমরা জানি? যে কার্জন হল হচ্ছে যে লর্ড কার্জন, যে তখন যে ভাইসরয় ছিল লর্ড কার্জন, তার নাম অনুসারে আসলে কি হয়? তার নাম অনুসারে কার্জন হলটা আসলে কি নামকরণ করা হয়? যে ভাইসরয় যে ছিল লর্ড কার্জন, তার নাম অনুসারে হচ্ছিল যে কার্জন হলটা সেটা নামকরণ করা হয়। আর কার্জন হল সেটা প্রতিষ্ঠিত হচ্ছিল 19 ফেব্রুয়ারি 1904 সালে। কত? 19 ফেব্রুয়ারি 1904 সালে। তো এখন যে আমাদের যে পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে, যা পরবর্তী যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে, সেটা হচ্ছিল প্রথম চীনা প্রধানমন্ত্রী চৌ এনলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন প্রথম চীনা প্রধানমন্ত্রী, যে প্রথম চীনা প্রধানমন্ত্রী, তার নাম কি? যে চৌ এনলাই। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফর করেন কত সালে? 1965 সালে। কত সালে সফর করেন? যে 1965 সালে। যে কত সালে ছিল? 1965 সালে। যে প্রথম চীনা প্রধানমন্ত্রী চৌ এনলাই কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন? তো যারা এই লাইভটি দেখছেন আপনারা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করেন যে প্রথম চীনা প্রধানমন্ত্রী কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সফর করেন। আপনারা একটু এইটা অ্যান্সার করার চেষ্টা করেন। আপনারা একটু কমেন্টে এইটা অ্যান্সার করার চেষ্টা করেন। আমি সবার কমেন্টে পড়বো, আপনারা একটু এটা অ্যান্সার করার চেষ্টা করেন। যে এই যে দেখে একজন কমেন্ট করেছে যে সিরাজুল মনিরা মিম 1965, ধন্যবাদ আপনাকে। তো আরো যারা আছেন আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন। আপনি একটু অ্যান্সার করার চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
হচ্ছিল সফর করেন যে প্রথম যে চীনা প্রধানমন্ত্রী চো এনলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করেন কত সালে, হচ্ছিল 1965 সালে। এই যে আমি কমেন্ট দেখছি যে আনিকা ইসলাম কমেন্ট করেছে 1965, এমডি রাকিম কমেন্ট করেছে 1965, যে ক্লান্ত পথিক সে কমেন্ট করেছে 1965। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এরকম কমেন্ট করবেন। তো বঙ্গবন্ধু যে আমরা জানি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তো যে বাংলাদেশের যত বড় বড় মনীষী আছে, যে আপনারা যে সেক্টর থেকে শুরু করেন, যে আপনি যদি রাজনীতি দেখেন, প্রশাসনিক দেখেন, যে সেক্টরে, তো যে সেক্টরে সব ক্ষেত্রে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের প্রাধান্য। ইভেন এখন যারা দেশের বর্তমানে যে শাসন কার্য যে পরিচালনা করছে, তারা হচ্ছিল কি, তারাও সবই কি ছিলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে বর্তমান যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। তো এখন আমার যে প্রশ্ন এখানে, যে বঙ্গবন্ধু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র, যে এখানে যে রাকিব ইসলাম কমেন্ট করেছে যে আইন বিভাগের ছাত্র। তো ধন্যবাদ আপনাকে, যে বঙ্গবন্ধু কোন বিভাগের ছাত্র ছিলেন, আইন বিভাগের ছাত্র ছিলেন। সিরাজুম মনিরা মিম কমেন্ট করেছেন যে আইন বিভাগের ছাত্র ছিলেন বঙ্গবন্ধু। তো আরো যারা আছেন আপনারা এরকম কমেন্ট করার চেষ্টা করবেন। যে এখন আমরা কি দেখলাম, যে বঙ্গবন্ধু চেয়ার আছে, যে বঙ্গবন্ধুর সম্মানে আসলে একটা চেয়ার ওইখানে ঢাবিতে রাখা আছে। এটা এবং কোন বিভাগে রাখা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে বা কোন ডিপার্টমেন্টে রাখা আছে, যে এইটা একটু আমরা দেখার চেষ্টা করব। যে বঙ্গবন্ধু চেয়ার আছে হচ্ছিল ইতিহাস বিভাগে, যে বঙ্গবন্ধু চেয়ার বঙ্গবন্ধুর সম্মানে হচ্ছিল রাখা আছে কোন বিভাগে, সেটা হচ্ছিল ইতিহাস বিভাগে বা হিস্ট্রি বিভাগে, যে বঙ্গবন্ধুর সম্মানে। তো এই যে স্লাইডটা, এই যে গুরুত্বপূর্ণ যে তথ্যাবলী এখানে আমি অ্যাড করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, এই যে পুরো বিষয়টা, এটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার হয় ভাইয়া, আমরা পরবর্তী যে স্লাইডটি আছে, পরবর্তী স্লাইডে চলে যাব। এইরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দেখিয়ে আমরা আমাদের যে আজকে এমসিকিউ সলভ আছে, এক্সক্লুসিভ এমসিকিউ সলভ, সেগুলো আমরা চলো শুরু করার চেষ্টা করব। যে এইটা আপনাদের ক্লিয়ার কিনা আমাকে একটু জাস্ট এইটা এনশিওর করেন। এটা যদি ক্লিয়ার হয়, দেন আমরা পরবর্তী যে স্লাইডটা আছে, পরবর্তী স্লাইডে চলে যাব। তো সিরাজুম মনিরা মিম কমেন্ট করেছে যে ক্লিয়ার ভাইয়া। তো এখন যে আমাদের যে পরবর্তী যে স্লাইডটি আছে, যে আমরা আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাচ্ছি। যে পরবর্তী স্লাইডে এইখানে আমরা যে গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় সেটা আমরা অ্যাড করেছি। যে একটু আগে আমি যেটা বললাম, যে বর্তমান যে আমাদের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তো তিনি হচ্ছিল যে আমাদের যে দেখেন এখানে আছে, যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন, সেটা হচ্ছিল বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্রী ছিলেন, বাংলা বিভাগের ছাত্রী ছিলেন। যদি আপনার পরীক্ষায় প্রশ্ন আছে যে হচ্ছিল যে বর্তমানে যে আমাদের যে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী যে ছিলেন, দেশের প্রধানমন্ত্রী, যে তিনি আসলে কোন বিভাগের ছাত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো বাংলা বিভাগের। তো একজন কমেন্ট করেছে যে আচ্ছা ভাইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। আসলে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হচ্ছিল বহিষ্কার করা হয়েছিল কত সালে, 1948 সালে। যদি আমি এখানে যে বিষয়গুলো ক্লিয়ার করি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছিল কত সালে, 1948 সালে। আর তাকে কিসের জন্য বহিষ্কার করা হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছিল, যে আমরা কি জানি, যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে ছোটবেলায় তিনি ছিলেন কি, ছোটবেলা থেকে যে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চতুর্থ শ্রেণীর কর্মকর্তাগুলো আছে, যে তাদের অধিকার আন্দোলনের জন্য তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অথরিটি, তাদের বিরুদ্ধে বা দেশের যারা শাসন কার্য পরিচালনা করতো, তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। যে এই চতুর্থ শ্রেণীর মানুষদের অধিকার আদায় করতে হবে, এদের তাদের প্রাপ্য সম্মানটা দিতে হবে। সেই জন্য আন্দোলন করে 1948 সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কি করা হয়, তাকে হচ্ছিল বহিষ্কার করা হয়। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা যদি আসে, যে এই যে বঙ্গবন্ধুকে, এটা কিন্তু অবৈধভাবে বহিষ্কার করা হয়েছে। এই অবৈধ বহিষ্কার আদেশ বঙ্গবন্ধুকে কত সালে বঙ্গবন্ধু হচ্ছিল তুলে নেওয়া হয়? আপনারা দেখি এইটা অ্যান্সার করতে পারেন কিনা, এইটা একটু হচ্ছিল অ্যান্সার করার চেষ্টা করেন, যে বঙ্গবন্ধুর বহিষ্কার আদেশ কত সালে তুলে নেওয়া হয়? যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে কত সালে হচ্ছিল তার বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়? আপনারা একটু এটা অ্যান্সার করার চেষ্টা করেন, আমি সবার অ্যান্সার একটু দেখব, যে বহিষ্কার আদেশ কত সালে তুলে নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহিষ্কার আদেশ কত সালে তুলে নেওয়া হয়? আপনারা একটু এটা অ্যান্সার করার চেষ্টা করেন, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহিষ্কার আদেশ কত সালে তুলে নেওয়া হয়? একটু এটা অ্যান্সার করার চেষ্টা করেন।
যে বঙ্গবন্ধুকে যে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছিল, বহিষ্কার করা হয়েছিল 1948 সালে, তো এইটা কত সালে তুলে নেওয়া হয়। তো এই যে একজন কমেন্ট করেছে যে জানি না ভাইয়া, তো এই যে আপনি জানেন না, আপনার জানানোর জন্য আমরা আছি, আপনাকে জানানোর জন্য, আপনাকে সকল বিষয় অবগত করার জন্য রয়্যাল এডুকেশন আপনাদের সাথে আছে। তো এই যে দেখুন যে এখানে হচ্ছিল বঙ্গবন্ধুকে, যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে 1948 সালে তাকে কি করা হয়, 1948 সালে তাকে অবৈধভাবে বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধু যে বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয়েছিল 14 আগস্ট, যে 14 আগস্ট হচ্ছিল 1910 সালে, 1910 সালে, যে 14 আগস্ট 1910 সালে, যে 1910 সালের যে 14 আগস্ট, এই 14 আগস্ট 1910 সালের 14 আগস্ট হচ্ছিল বঙ্গবন্ধুর যে অবৈধভাবে তাকে বহিষ্কার করা হয়েছিল, এই বহিষ্কার আদেশ কে ঢাকা বিশ্ববিদ্যালয় তুলে নেয়। এই বহিষ্কার আদেশ কে তুলে নেয়? ঢাকা বিশ্ববিদ্যালয় তুলে নেয়। তো এই যে বিষয়টা, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা? তো আপনাদের যে আরো যত ধরনের সমস্যা আছে, যে এই যে আপনি বললেন যে আপনারা যে বললেন যে ভাই আমি জানি না, যে আমাদের আপন মনে করে বললেন যে ভাই আমি জানি না, হ্যাঁ, যে এরকম আপনি আমাদের বলবেন, কোশ্চেন করবেন যে ভাই আমি জানি না, আমাকে এই বিষয়ে বুঝান, আমাকে এই বিষয়ে ক্লাস দেন। তো এই সব কিছুর জন্য আমরা আপনাদের সাথে সব সময় আছি। তো এই যে আমাদের যে পরবর্তী যে বিষয়টি আছে, যে হরপ্রসাদ শাস্ত্রী কোন বিভাগের অধ্যক্ষ ছিলেন, যে কোন বিভাগের অধ্যক্ষ ছিলেন, যে বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন, যে হরপ্রসাদ শাস্ত্রী বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন। যে একজন কমেন্ট করেছে যে 1948 সালে বহিষ্কার করলে 1910 সালে কিভাবে তুলে নেয়, না হচ্ছে হলো, সরি আমার ওখানে লেখাই ভুল হয়েছে, আমি বলছি হচ্ছে হলো 2010, বাট লেখছি হচ্ছে হলো 1910। তো ধন্যবাদ আপনাকে। তো এই যে মানুষ মাত্র ভুল হইতেই পারে, এই যে মিস্টেক গুলো আছে, যে এই মিস্টেক গুলো হচ্ছে আপনারা ধরিয়ে দেবেন। আর আপনার কাছে আমার কিছু শেখার থাকতে পারে, আর আমার কাছ থেকে হচ্ছে আপনি যতটুকু শিখতে পারেন ওইটা আমার জন্য অনেক বেশি, অনেক বড় কি পাওয়া হবে। যে এখানে হচ্ছিল 14 আগস্ট 2010 সালে, আমি বলার সময় বলেছি 2010, কিন্তু ওই যে লেখার সময় এটা হচ্ছিল মিস্টেক হয়ে গেছে। তো এই যে আমাদের যে বিষয়টা আছে, যে হরপ্রসাদ শাস্ত্রী বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন, যে আমাদের যে একজন বিখ্যাত যে ব্যক্তি ছিলেন, যে হরপ্রসাদ শাস্ত্রী, তিনি হচ্ছিল কোন বিভাগের হচ্ছিল অধ্যক্ষ ছিলেন? তিনি হচ্ছিল বাংলা বিভাগের অধ্যক্ষ ছিলেন। যে এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ হন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র 1952 সালের ভাষা আন্দোলনের শহীদ হন, সেটা হচ্ছিল কে? বরকত। তার কোন বিভাগের? রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। যে আমি যে বিভাগের, আমি হচ্ছে কোন বিভাগের? রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। তো এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমার ডিপার্টমেন্টের কি বড় ভাই ছিল কে? বরকত। বরকত নিজেও কি ছিল? যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট ছিল। তো আমার যে রাষ্ট্রবিজ্ঞান যে ডিপার্টমেন্টটা আছে, যে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে বড় করে বরকতের একটা ছবি দেওয়া আছে, যে যদি আপনি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, আর যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি এক্সাম দেওয়ার পর আপনি চলে আসবেন, এক্সাম দেওয়ার পর আপনি চলে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আমাকে কল দিবেন, বা আপনি আমাকে মেসেজ করবেন যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি, আমাকে একটু ঘুরায় দেখেন। যদি আমি আপনাকে সবকিছু ঘুরায় দেখাই, তাহলে আপনার কি হবে? যদি যখন আমি আপনাকে সবকিছু ঘুরায় দেখাবো, তখন আপনার একটা অন্যরকম হচ্ছিল যে বিষয়টা, যে অনুপ্রেরণা, আপনি একটা ইন্সপিরেশন পাবেন যে না, এই পরিবেশ আমাকে পড়তে হবে। এইখান থেকে দেশের যে বড় বড় যে বিখ্যাত যে ব্যক্তিত্ব তারা বের হয়েছে। তো এইখানে একজন কমেন্ট করেছে যে আনিক ইসলাম কমেন্ট করেছে 1948 সালে বহিষ্কার করা হয়, যে আমরা এটা বলেছিলাম আগে। তো এমডি রাকিব বলেছেন যে বরকত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র, যে হ্যাঁ, এবং এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আরো অনেকেই ছিল, যে বর্তমানে যে আপনারা যে চিনেন, আমাদের যে ওবায়দুল কাদের আছে, যে সড়ক ও সেতু মন্ত্রী, আর যে আমাদের যে কি হচ্ছিল যে আওয়ামী লীগ যে দলের যে সাধারণ সম্পাদক টানা তৃতীয়বারের মতো, তো তিনিও কি ছিলেন? তিনি হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে ছাত্র ছিলেন, তিনিও হচ্ছে কি আমার ডিপার্টমেন্টের বড় ভাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র, তাহলে সেটা কোন ছাত্র? সেটা হচ্ছিল বরকত। যে একজন কমেন্ট করেছে যে ইনশাআল্লাহ ভাইয়া আমার খুব ইচ্ছা অ্যাডমিশন আগে। হ্যাঁ, আপনি অ্যাডমিশন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন, আপনাদের বন্ধুদেরকে নিয়ে আসবেন, এসে আমাকে জাস্ট একটা নক দিবেন। আপনাদের পুরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা ইনশাআল্লাহ ঘুরিয়ে দেখাবো, আপনারা যাতে টিএসসি তে চা এবং যা পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো, সবকিছু কি আপনাদেরকে কি হবে? খাওয়ানো হবে। তো এখন বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবে? এইটা হচ্ছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবে? 23 আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবে? 23 আগস্ট। আপনারা একটু এইটা কমেন্ট করার চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবে, আর মনে মনে এটা বলার চেষ্টা করেন। আর এইটার পিছে যে বিখ্যাত যে প্রেক্ষাপটটা আছে, যে ঘটনাটা আছে, সেইটা আমি আপনাদের সামনে একটু পরে যে বলবো। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবে? 23 আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবে? 23 আগস্ট। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবে? 23 আগস্ট। কবে এটা জাস্ট হচ্ছে একটু অ্যানসার করার চেষ্টা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবে ভাইয়া?
যে এই যে কালো দিবস কেন বলা হয়, যে এইটা নিয়ে এই যে আমি বললাম যে প্রেক্ষাপট নিয়ে আমরা আলোচনা করব। তো আপনি জাস্ট এটা বলেন যে 23 আগস্ট, এই যে সিরাজুম মনিরা মিম কমেন্ট করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হচ্ছিল 23 আগস্ট, 23 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস। তো এখন এটার পিছনে যে প্রেক্ষাপটটা আছে সেইটা হচ্ছে যে 2007 সালের যে 20 থেকে যে 23 আগস্ট আছে, যে এখানে যে আমরা একটু দেখার চেষ্টা করি যে 2007 সালের 20 থেকে 23 আগস্ট, এই 20 থেকে 23 আগস্ট হচ্ছে হলো এই 20 থেকে 23 আগস্ট যে আমরা জানি যে বর্তমান তখন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল, তখন হচ্ছিল কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনাবাহিনীর একটা ক্যাম্প ছিল। তো এই সেনাবাহিনী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে হচ্ছে একটা ক্ল্যাশ চলতেছিল, যে এইটা শুরু হয় হচ্ছে একটা ফুটবল খেলার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থিত সেন্ট্রাল ফিল্ডে হওয়া একটা ফুটবল খেলার ওই জায়গায় যে একটা সৈনিকের সাথে একটা ছাত্র হচ্ছিল একটা ক্ল্যাশ হয়, বা একটা সৈনিকের সাথে একটা ছাত্র হচ্ছিল কি হয়, দ্বন্দ্ব হয়। তো তখন তারা যে স্টুডেন্টদের উপর হচ্ছিল অমানবিক নির্যাতন করা শুরু করে, তারা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় আর হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টগুলো আছে আর যে সেনাবাহিনী যারা আছে, তো তাদের মধ্যে একটা ক্ল্যাশ হয়। তো এই যে তখন এই সেনাবাহিনীরা তারা ছিল কি সশস্ত্র আর স্টুডেন্টরা কি ছিল নিরস্ত্র। তখন এই সেনাবাহিনী আর যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট, এই স্টুডেন্টের মধ্যে ক্ল্যাশ হয়, সেটা কত থেকে কত তারিখ, যে 2007 সালের 20 থেকে 23 আগস্টের মধ্যে। এবং এই 23 আগস্টে এবং এই কয়েকদিনের মধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রকে নির্যাতিত করে, অনেকের পা ভেঙে দেয়, হাত ভেঙে দেয়। তো এই যে নির্যাতনটা করছে, এইটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একটা কি কালো অধ্যায় হিসেবে পরিচিত। সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস বলা হয় কত তারিখকে, 23 আগস্টকে। সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস বলা হয় কত তারিখে, 23 আগস্টকে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরই জয় হয়েছে। ওই যে মিলিটারি যে ক্যাম্পটা ছিল, মিলিটারি ক্যাম্পটা কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া থেকে সেটা সরিয়ে দেওয়া হয়েছে। সেটা কি দেওয়া হয়েছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এই যে এখন আপনারা যারা কোশ্চেন করছেন যে 23 আগস্ট ভাইয়া কেন বলা হয়, যে এখন আপনাদের এই বিষয়টি ক্লিয়ার কিনা, এটার পিছনের প্রেক্ষাপট আর এটা কেন হচ্ছিল বলা হয়, এটা আপনাদের জন্য ক্লিয়ার কিনা, আপনারা একটু এটা আনসার করার চেষ্টা করেন। আমাকে জাস্ট এনশিওর করেন যে ক্লিয়ার, দেন আমি যে পরবর্তী যে বিষয়টা আছে পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে পরবর্তী যে বিষয়টা আমাদের কি আছে, যে আমাদের পরবর্তী বিষয় আছে কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হচ্ছিল 15 অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কবে, 15 অক্টোবর। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস 15 অক্টোবর, এইটার পিছনেও যে বিষয়টা আছে, এটার পিছনেও যে আপনার যে প্রেক্ষাপটটা আছে, আমরা একটু সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আপনি জাস্ট কমেন্ট করেন, আপনি মনে মনে এটা মুখস্থ করার চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কবে, 15 অক্টোবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কবে, 15 অক্টোবর। শোক দিবস আর কালো দিবস হচ্ছিল মধ্যে কিন্তু মিলে ফেলা যাবে না। যে শোক দিবস আর কালো দিবসের মধ্যে কিন্তু মিলিয়ে ফেলা যাবে না। যে শোক দিবস আর কালো দিবসের মধ্যে মিলিয়ে ফেলা যাবে না। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শোক দিবস সেটা কবে, শোক দিবস হচ্ছিল 15 অক্টোবর, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কবে, 23 আগস্ট। 23 আগস্টের যে পিছনের যে প্রেক্ষাপট সেটা নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু যে শোক দিবসের যে প্রেক্ষাপট এটা নিয়ে আমরা আলোচনা করবো। আমি আপনাদের কমেন্ট একটু পড়ার চেষ্টা করব। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কবে, আপনারা কি হচ্ছিল কমেন্ট করেন, আপনারা কমেন্ট করেন। দেন আমরা হচ্ছিল যে এই যে কমেন্ট করেছে, যে মিম কমেন্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হচ্ছিল 15 অক্টোবর, আর এই যে প্রান্ত কমেন্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস 15 অক্টোবর। এখন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস 15 অক্টোবর, আমরা এখন এইটা নিয়ে হচ্ছে একটু আলোচনা করার চেষ্টা করব। যে আমরা এখন এইটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যে আমরা জানি কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হচ্ছিল 15 অক্টোবর, যে 1985 সালের, কত সালের ভাইয়া, 1985 সালের যে 15 অক্টোবর যা আছে, যে 1985 সালের 15 অক্টোবর জগন্নাথ হল, যে আমাদের যে জগন্নাথ যে হলটি আছে ছেলেদের হল, যে জগন্নাথ হল, যে 1985 সালের 15 অক্টোবর জগন্নাথ হলের যে টেলিভিশন রুমের যে ছাদ ভেঙে ছাদ ধসে গিয়ে টোটাল 40 জনের মৃত্যু হয়। টোটাল কত জনের মৃত্যু হয়, 40 জনের মৃত্যু হয় 1985 সালের 15 অক্টোবর। কোন হল, জগন্নাথ হল। কোন হল,
জগন্নাথ হল, যে 1985 সালের 15 অক্টোবর জগন্নাথ হলের ছাদ ধসে যে 40 জনের মৃত্যু হয়, এইটা কি আমাদের জন্য একটা শোকের ব্যাপার না? অনেক বড় একটা শোকের ব্যাপার না? তো এই যে শোক, এই শোকের জন্য যে সেইটা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 15 অক্টোবর হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শোক দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। 15 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে? শোক দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই যে জগন্নাথ হলের যে 40 জন যে মারা যায়, আমরা বললাম টোটাল মারা যায় কতজন? টোটাল মারা যায় আসলে 40 জন। টোটাল মারা যায় হচ্ছিল 40 জন। এর মধ্যে 26 জন ছিল হচ্ছিল ছাত্র, আর 13 জন ছিল হচ্ছিল কর্মকর্তা কর্মচারী। 26 জন ছিল কি? ছাত্র, আর 13 জন কি ছিল? কর্মকর্তা কর্মচারী। আর সেটা কোথাকার? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারী। তো এখন 26 আর 13 কত? 39। তো আরেকজন কি? অজ্ঞাতনামা। যে 40 জন যে মারা যায়, 40 জন মারা যায়, এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক বড় একটা কি শোকের ব্যাপার। তো এই জন্য হচ্ছিল যে আমাদের দেয়া হয় কি, যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস 15 অক্টোবর। কেন 15 অক্টোবর শোক দিবস? 1985 সালের 15 অক্টোবর জগন্নাথ হলের যে টেলিভিশনের ছাদ ভেঙে 40 জন মারা যায়, 40 জন মারা যায়, সেই জন্য 15 অক্টোবরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই যে বিষয়টা, এইটার বিষয়ের যে প্রেক্ষাপট, পিছের প্রেক্ষাপট, এইটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় দেন আমি পরবর্তী বিষয়টিতে যাব। যে এখন একজন কমেন্ট করেছে যে আচ্ছা ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন হল আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আছে হচ্ছিল 18টার মতো টোটাল হল আছে। তো সবগুলোর হলের নাম তো আর আমার মুখস্থ নেই, এটা আসলে বলাও সম্ভব না। তো যে এই যে বিষয়টা বললাম, সেটা হচ্ছিল যে একজন অ্যান্সার করেছে, সে হচ্ছিল বোঝা যাচ্ছে যে ক্লাসটি করেছে যে মিম পুরো বিষয়টা হচ্ছিল এখানে কমেন্টে বলে দিয়েছে, বলার চেষ্টা করেছে। ধন্যবাদ মিমকে। তো এখন যে আমাদের যে পরবর্তী যে বিষয়টা আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জমি দান করেন কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে এত বড় এরিয়া, রাজধানীর মধ্যে এত বড় জমি আসলে কে দান করেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার যে এত বড় যে জমিটা আছে, এই এত বিশ্ববিদ্যালয়ের জমিটা দান করেন কে? নওয়াব আলী চৌধুরী ও নবাব সলিমুল্লাহ। নওয়াব আলী চৌধুরী ও নবাব সলিমুল্লাহ। এবং আপনাদের জ্ঞাতার্কে আরো একটি বিষয় আমি জানিয়ে দেই, যে এই যে আপনারা বর্তমানে দেখেন যে ঢাকা মেডিকেল কলেজ এবং যে বুয়েট আছে, এগুলোও কি ছিল? সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যে জমি দান করা হয়েছিল, টোটাল সবগুলো হচ্ছিল এইটার ভিতরে ছিল। দেন হচ্ছিল আস্তে আস্তে এই যে জায়গাগুলোর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হয়েছে, বুয়েট হয়েছে, বাট টোটাল পুরোটাই কি ছিল? আমাদের এরিয়া ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া ছিল। তো এই যে যদি আমি এখন কোশ্চেন করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন কে? নওয়াব আলী চৌধুরী ও নবাব সলিমুল্লাহ। যে এখন আমার কোশ্চেন করি যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দার্শনিক শহীদ হন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন দার্শনিক শহীদ হন? যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন দার্শনিক শহীদ হন? যে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন দার্শনিক শহীদ হন? সেটা হচ্ছিল অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। তিনি হচ্ছেন কি ছিলেন? দর্শন বিভাগের ছিলেন। তিনি দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন। কোন বিভাগের অধ্যাপক ছিলেন? তিনি দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন। আর তিনি ছিলেন কে? অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। আর তিনি হচ্ছিল কি হন? যে মুক্তিযুদ্ধের সময় শহীদ হন। এই যে বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এখন যে আমাদের পরবর্তী যে বিষয়গুলো আছে, যে মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নরহত্যা চালানো হয় আসলে কোন হলে? নরহত্যা চালানো হয় আসলে কোন হলে? নরহত্যা কোন হলে চালানো হয়? যে আমরা জানি কি, যে এই যে আপনার সাথে সাথে যারা কমেন্ট করছেন, যে আমি যে অ্যানসার জিজ্ঞেস করতেছি, সাথে সাথে যারা কমেন্ট করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এই যে আপনি কমেন্টগুলো করতেছেন, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতেছেন, তো ট্রাস্ট মি ভাইয়া, এই ক্লাসগুলোর যে ফিডব্যাক, এই ফিডব্যাক আপনি ইন ফিউচার অবশ্যই পাবেন। এই ক্লাসগুলোর যে ফিডব্যাক, যে আপনি যে এই যে শ্রম দিয়ে ক্লাসটি করছেন, এটার ফিডব্যাক আপনি পাবেনই। তো এই যে বিষয়টি যে আছে, যে মুক্তিযুদ্ধের সময় যে আমরা জানি কি মুক্তিযোদ্ধাদের যে টোটাল যে বিষয় ছিল কি, যে আমাদের যে যুব সমাজ, যে আমাদের ছাত্র সমাজ, তাদের উপর কি তারা হচ্ছিল কি আঘাতটা হেনেছিল, তাদের উপর তারা হামলাটা করেছিল। কারণ যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেউ পারে, সেটা তারা পারে কে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছিল ছাত্র সমাজ পারে। আর তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। যে আপনি দেখেন যে স্বাধীনতা আন্দোলন 1952 থেকে শুরু করে 1971 পর্যন্ত সব ক্ষেত্রেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে
প্রতিষ্ঠানটি আছে এইটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত, আর এইটা যে প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে প্রভাব বিস্তার করেছে, তারা অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর স্বাধীনতা আন্দোলনের প্রতিটা যুদ্ধে তাদের যে অবস্থান, তাদের যে হচ্ছে হলো জায়গাটা, তাদের জায়গাটা সবসময় কি ছিল, সরব ছিল। তো মুক্তিযুদ্ধে সেই জন্য তারা কি করেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর প্রথমে অ্যাটাক চালিয়েছে, আক্রমণ করেছে। এবং কোন হলের উপর প্রথমে আক্রমণটা করে, আক্রমণ করে হচ্ছে হলো যে জগন্নাথ হলের উপর আক্রমণ করে। আর তখন হচ্ছিল ইকবাল হল, জগন্নাথ হল, আর তৎকালীন নাম ছিল ইকবাল হল। কিন্তু ইকবাল হলের বর্তমান হল কোনটি? ইকবাল হলের বর্তমান নাম হচ্ছিল কি, জহুরুল হক হল। জহুরুল হক হল অনেক সুন্দর একটি হল। যে ইকবাল হলের বর্তমান নাম কি? ইকবাল হলের বর্তমান নাম হচ্ছিল জহুরুল হক হল। আর তৎকালীন নাম কি ছিল? তৎকালীন নাম ছিল ইকবাল হল। আর আরেকটা কোনটি? জগন্নাথ হল, ওইটার নামে এখনো অপরিবর্তিত আছে। যে এই যে সিরাজুল মনির ভাইয়া এই হলগুলোর নাম কাদের অনুসারে হয়েছে? এই যে বিখ্যাত বিভিন্ন যে ব্যক্তিত্ব আছে তাদের অনুসারে নামগুলো হয়েছে। যে জহুরুল হক কে ছিলেন? যে সার্জেন্ট জহুরুল হক। তো তাকে হচ্ছিল কি করা হয়েছিল? সে ছিল কি, যে আগরতলা ষড়যন্ত্র মামলার যে ষড়যন্ত্র মামলাটি করা হয়েছিল, যে 35 জন যে আসামি যে ছিল, তার মধ্যে একজন ছিল কে, সার্জেন্ট জহুরুল হক। তো এই সার্জেন্ট জহুরুলকে মারা হয় কোথায়? সার্জেন্ট জহুরুলকে মারা হয়েছিল যে কুর্মিটোলা, যে আমরা যে বর্তমান যে ঢাকার যে সেনানিবাস আছে, সেনানিবাসের কুর্মিটোলায় যে কারাগারটা আছে, এই কারাগারে তাকে আটকে রাখা হয়েছিল। এবং তাকে হচ্ছিল আপনার হচ্ছিল অবৈধভাবে তাকে ওই কারাগারের মধ্যেই হত্যা করা হয়। সেই জন্য তার নাম অনুসারে যে সার্জেন্ট জহুরুল হক যে আছে তার নাম দেওয়া হয়েছে। ইভেন আরো যে হলগুলো আছে, যেমন বঙ্গবন্ধু হল আছে, আবার হচ্ছিল আমাদের যে কি আছে, যে বেগম রোকেয়ার নামে আছে রোকেয়া হল, সুফিয়া কামালের নামে আছে সুফিয়া কামাল হল। তো এই যে বিষয়গুলো আছে, যে এই বিষয়গুলোর নামে কি আছে, আমাদের যে হলগুলো আছে। যে তাকে হচ্ছিল যে এই জায়গায় অনুকরণ করেছে, তাকে গুলি করে মারা হয়। হ্যাঁ, তাকে গুলি করে যে মারা হয়েছে। যে এখন যে আমাদের যে এই যে বিষয়গুলো আছে, এই যে স্লাইডটা আছে, এটা ক্লিয়ার কিনা? এটা যদি ক্লিয়ার হয় দেন আমরা আমাদের পরবর্তী যে স্লাইডটি আছে সেই স্লাইডটিতে চলে যাব। এটা যদি আমাদের ক্লিয়ার হয়, আমরা আমাদের যে পরবর্তী স্লাইডটিতে চলে যাব। এটা যদি ক্লিয়ার হয় দেন আমরা আমাদের পরবর্তী যে স্লাইড আছে, আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাব। তো আমাদের যে পরবর্তী যে স্লাইডটি আছে, এখন আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাওয়ার চেষ্টা করতেছি। যে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাওয়ার চেষ্টা করতেছি। যে এই যে প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছিল কোনটি? প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কয়টা হল ছিল? যে আমরা হলগুলো নিয়ে এত আলোচনা করার চেষ্টা করতেছি, এখন আমরা বলতেছি যে প্রতিষ্ঠাকালীন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল কি, যে ঢাকা হল, প্রতিষ্ঠাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছিল কি, যে ঢাকা হল ছিল। ঢাকা হলের বর্তমান নাম কি? ঢাকা হলের বর্তমান নাম হচ্ছিল শহীদুল্লাহ হল। আর তখন কি ছিল? যে তখন ছিল কি, সলিমুল্লাহ হল, সলিমুল্লাহ হল ও জগন্নাথ হল। তো সলিমুল্লাহ হল এখন আছে, বর্তমান যে সলিমুল্লাহ হল আছে, সলিমুল্লাহ মুসলিম হল আছে। কিন্তু যে ঢাকা হল যে নাম ছিল, ঢাকা হলের নাম চেঞ্জ করে কি নাম করা হয়, যে শহীদুল্লাহ হল। ঢাকা হলের নাম চেঞ্জ করে বর্তমান ঢাকা হলের নাম কি, যে শহীদুল্লাহ হল। আর সলিমুল্লাহ মুসলিম হল যেটি আছে সেটা হচ্ছিল কি, যে সলিমুল্লাহ মুসলিম হল আর জগন্নাথ হল। যে এই যে এখন যে এই বিষয়গুলো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিষ্ঠাকালীন হল কয়টা ছিল? প্রতিষ্ঠাকালীন হল ছিল টোটাল কয়টি? যে 3টি। যে ঢাকা হল, যেটার তৎকালীন নাম ছিল ঢাকা হল, বর্তমান নাম ছিল কি, বর্তমান নাম শহীদুল্লাহ হল। আর একটা কি, যে মুসলিম হল, চলো সলিমুল্লাহ মুসলিম হল, পুরাটার নাম যে সলিমুল্লাহ মুসলিম হল। আর আরেকটা কি, সেটা হচ্ছে কি, জগন্নাথ হল। তো এই যে বিষয়গুলা, যে সলিমুল্লাহ হল, মুসলিম হল, জগন্নাথ হল। হ্যাঁ, আর এখন যে আমাদের যে বিষয়গুলো আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কতবার? রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার এসেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কতবার? সেটা এসেছিলেন একবার। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কতবার? একবার। আর সেটা হচ্ছিল 7 ফেব্রুয়ারি 1926। কিন্তু ঢাকায় এসেছিলেন তিনি 2বার। রবীন্দ্রনাথ ঠাকুর, যে বিষয়টা অনেকে আছে, যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় এসেছেন 2বার, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন কতবার? একবার। আর সেটা কবে? 7 ফেব্রুয়ারি 1926। এই যে টোটাল যে গুরুত্বপূর্ণ যে তথ্যাবলীগুলো আছে, এই তথ্যাবলীগুলো আপনাদের কাছে ক্লিয়ার কিনা? এখন যে এই তথ্যাবলীগুলো শেষ, এখন আমরা আমাদের একটি পরবর্তী যে ছক আছে, একটাই ছকে চলে যাব। দেন আমাদের যে এক্সক্লুসিভ যে এমসিকিউটা আছে, সেই এক্সক্লুসিভ এমসিকিউ সলভে আমরা চলে যাব। যে আমরা যে এক্সক্লুসিভ যে এমসিকিউ সলভ, এই সলভে আমরা চলে যাব। তো স্বর্ণা ইসলাম অনেকক্ষণ পরে এসে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাইয়া কমেন্ট করেছে। তো ওয়ালাইকুম আসসালাম আপু। তো আপনি এখন থেকে ক্লাসটি শুরু করে দেন, আপনি ক্লাসটি এখন থেকে করেন। দেন আপনি পরবর্তী যেটা রেকর্ডেড থাকবে লাইভটা, এটা আপনি একটু দেখে নেন।
যারা যারা এখন জয়েন করতেছেন তাদেরকে বলবো, আর আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেন যে এখন আমাদের যে পরবর্তী যে স্লাইডটি আছে, আমরা আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাব। যে আমাদের যে পরবর্তী স্লাইড, এই যে আমাদের যে প্রথম স্লাইড হচ্ছে হলো একজন কমেন্ট করেছে যে শরীফ আমান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? মাত্র কারেন্ট আসলো। তো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি ভালো আছি। তো হ্যাঁ, আমরা বুঝতে পারতেছি যে বিভিন্ন যে আমাদের যে বর্তমান যে দুর্যোগ পরিস্থিতির কারণে, যে ঘূর্ণিঝড়ের কারণে অনেক জেলায় বিদ্যুৎ নেই, সেই জন্য আপনারা অনেকে একটু দেরিতে জয়েন করতেছেন। তো সেটা কোনো সমস্যা না, এখন থেকে আপনারা ক্লাসটি করার চেষ্টা করেন। তো এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ ছিল, এবং 3টি অনুষদ কি ছিল, যে আমি আপনাদের বললাম যে ভাইয়া, যে আপনি যদি এই তথ্যগুলো ভালোভাবে পড়েন, তাহলে আপনি নিজে হচ্ছিল হাতে কলমে প্রমাণ পাবেন যে এইগুলো আসলে কোশ্চেন আসে কিনা। দেখেন যে ঢাবির 21-22 সেশনে, ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 সেশনে দেখেন এই যে প্রশ্নটা চলে আসছে, এই প্রশ্নটা কি হচ্ছে চলে আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ ছিল, এবং 3টি অনুষদ কি কি, যে একজন কমেন্ট করে দিয়েছে, যে সিরাজুল মনিরা মিম কমেন্ট করেছিল যে 1-এর ক, কলা বিজ্ঞান ও আইন। এখানে যে শরীফ আমান কমেন্ট করেছে যে 1-এর এ। তো আরো যারা আছে তারা কমেন্ট করার চেষ্টা করেন। এমডি রাকিব কমেন্ট করেছে যে কলা বিজ্ঞান ও আইন। আরো যারা আছে সঠিক উত্তর দেওয়ার আপনারা চেষ্টা করেন। আমি সবার কমেন্ট একটু পড়বো, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করব। আমি একটু সবার কমেন্ট পড়ার চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কয়টি অনুষদ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল 3টি, কিন্তু তারা এখানে কোশ্চেন করতে চাইছে যে 3টি অনুষদ আসলে কি কি ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ 3টি ছিল, এবং কি কি ছিল আমি আপনাদের সেগুলো বলে দিয়েছি। তো আশা করি আপনারা এটার অ্যান্সার করতে পারবেন, এবং আপনারা পেরেছেন। তো আমরা এখন এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যে অনুষদ ছিল 3টি, সেইটা হচ্ছিল কি, অ্যান্সার হচ্ছিল ক। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে কলা বিজ্ঞান ও আইন অনুষদ, কোন অনুষদ ভাইয়া? কলা বিজ্ঞান ও আইন অনুষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল কয়টি? যে 3টি, কলা বিজ্ঞান ও আইন অনুষদ। কলা বিজ্ঞান ও আইন অনুষদ, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ ছিল 3টি, সেইগুলো কি কি? সেগুলো ছিল কলা বিজ্ঞান ও আইন অনুষদ। যে এখন আমাদের যে এই কোশ্চেনটা যদি ক্লিয়ার হয়, এই কোশ্চেনটা ক্লিয়ার হলে আমাদের যে পরবর্তী যে কোশ্চেন আছে, পরবর্তী স্লাইডটি আছে, আমরা আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাব। যে এখন যে আমাদের পরবর্তী যে স্লাইডটি আছে, আমরা স্লাইডটিতে চলে যাচ্ছি, আমাদের পরবর্তী স্লাইড। তো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি, যে পরবর্তী স্লাইডটি আমাদের কি আছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যে আমরা কি বললাম যে হচ্ছিল কি, জমিদান করেছিল হচ্ছিল 2 জন। জমিদান করেছিল কয়জন? 2 জন। আর গুরুত্বপূর্ণ একজন ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়, তার নাম কি ছিল? এখানে অপশন আছে যে কি, ধীরেন্দ্রনাথ। এখানে হচ্ছিল ধীরেন্দ্রনাথ দত্ত। টোটাল হবে হচ্ছিল ধীরেন্দ্রনাথ দত্ত, মাওলানা মোহাম্মদ আকবর খা, আবুল হাশিম, নবাব আলী চৌধুরী। 4টা অপশন আছে, কোনটা আপনাদের কাছে সঠিক মনে হচ্ছে? আপনারা একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ধীরেন্দ্রনাথ দত্ত, মাওলানা মোহাম্মদ আকরাম খা, আবুল হাশিম, নবাব আলী চৌধুরী। নবাব আলী চৌধুরী কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল? আপনারা একটু এটা আনসার করার চেষ্টা করেন। আপনারা একটু কষ্ট করে এটা অ্যান্সার করার চেষ্টা করেন। আপনার অ্যান্সার ভুল হোক সঠিক হোক সেটা কোনো বড় বিষয় না। যদি আপনার অ্যান্সার হচ্ছিল ভুল হয়, তাহলে আপনি হচ্ছিল এটা থেকে শিখে যাবেন। আপনার যদি সঠিক হয়, তাহলে কি এটা আপনার যে জ্ঞানটা আরো বেশি কি হলো, শানিত হইলো। তো এখানে যে সিরাজুল মনিরা মিম কমেন্ট করেছে যে 2-এর ঘ, নওয়াব আলী চৌধুরী। এমডি রাকিব কমেন্ট করেছে ঘ। আরো যারা আছেন আপনারা একটু কমেন্ট করার চেষ্টা করেন, দ্রুত কমেন্ট করার চেষ্টা করেন। তো এখন হচ্ছে আমরা যেটা আছে, এটার যে সঠিক উত্তর, আমরা সঠিক উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেটা হচ্ছিল নওয়াব আলী চৌধুরীর ভূমিকা ছিল। কোনটিতে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় ভূমিকা ছিল। তো দেখতেছি, আমি এখানে দেখতেছি যে শরীফ শারিফ হচ্ছিল অনেকজনকে সে হচ্ছিল কি করেছে, মেনশন করে দিয়েছে। ধন্যবাদ শরীফকে। রাকিব বলেছে ভুল থেকে মানুষ শেখে। এক্স্যাক্টলি ভাইয়া। তো ভুল থেকে হচ্ছে আপনি শিখতে পারবেন। যখন আপনি একটা ভুল করবেন, যখন আমি আপনাকে সেটা সঠিক করে দেব, কারেক্ট করে দেব, সেইটা আপনার মেমোরিতে বেশি দিন লাস্টিং করবে। তো এখন যে আমাদের যে পরবর্তী যে বিষয়টি আছে, যে পরবর্তী বিষয়টিতে হচ্ছে আমরা চলে যাব। যে পরবর্তী যে স্লাইডটি আছে, এই পরবর্তী স্লাইডটিতে আমরা এখন চলে যাব। যে 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? দেখেন যে 20-21 আসছে যে কয়টি অনুষদ নিয়ে যাত্রা শুরু করে 20-21 সেকশনে, এবং তার পরবর্তীতে আবার আসছে কি, যে 3টি হচ্ছিল অনুষদগুলো কি কি। তো আপনারা একটু এটা আনসার দেওয়ার চেষ্টা করেন। যেমন করেছে ভাইয়া আমার নেট প্রবলেম নাকি আপনার? তো আপনারা একটু জানান, যে একজনের মেবি দেখাচ্ছে, আমার তো মনে হয় নেট প্রবলেম হওয়ার কথা না।
তো আপনারা একটু এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন যে 1921 সালে কয়টি অনুষদ ছিল। এটা নিয়ে আমরা এর আগে হচ্ছে কি করেছি, আলোচনা করেছি। যে স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে 3 বি 2। তো আরো যারা আছেন আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন, কমেন্ট করার চেষ্টা করেন। সিরাজুল মনিরা মিম কমেন্ট করেছে 3 খ। সিরাজুল মনিরা মিম কমেন্ট করেছে 3 খ। এমনি রাকিব ইসলাম কমেন্ট করেছে যে 3। এমনি রাকিব কমেন্ট করেছে যে নেট ঠিক আছে, তো ধন্যবাদ আপনাকে। তো 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়, সেটা ছিল 3টি। আমরা সেটা কি বললাম, সেটা আমরা বারবার পড়তেছি যে কলা হচ্ছিল কলা, বিজ্ঞান ও আইন যে অনুষদ আছে, সেই 3টি অনুষদ নিয়ে হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা কি হয়, শুরু হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। তো এখন যে বিষয়টি আছে, যে এখন আমাদের যে পরবর্তী যে স্লাইডটি আছে, যে পরবর্তী স্লাইডটিতে আমরা চলে যাব, যে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডিলিট প্রদান করেন, ডিলিট উপাধি প্রদান করেন। যে এই যে দেখেন, যে এই যে দেখেন যে আমাদের যে কোশ্চেন গুলো আছে, যে কোশ্চেন গুলো আসলে কোথা থেকে নেওয়া হইতেছে, কোশ্চেন গুলো কিন্তু নেওয়া হইতেছে যে কোশ্চেন গুলো কোথা থেকে নেওয়া হয়েছে, কোশ্চেন গুলো কিন্তু নেওয়া হইতেছে আমাদের হচ্ছিল যে বিগত সালের যে কোশ্চেন গুলো আছে, বিগত সালের কোশ্চেন গুলো থেকে। যে দেখেন ঢাবি হচ্ছিল 19-20 সালে এটা আসছে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামকে ডিলিট প্রদান করেন কত সালে, ডিলিট প্রদান করেন কত সালে। এখানে অপশনগুলোর মধ্যে আছে 1972, 1974, 1973, 1978। আপনারা একটু এইটা আনসার দেওয়ার চেষ্টা করেন। শরীফ কমেন্ট করেছে যে 5 এ 1972। আরো যারা আছেন একটু কমেন্ট করার চেষ্টা করেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডিলিট উপাধি কত সালে প্রদান করার চেষ্টা করেন। আমরা জানি আমাদের যে হচ্ছিল যে জাতীয় কবি হচ্ছিল কি কাজী নজরুল ইসলাম। যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করেন কত সালে, আপনারা একটু এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। আমি সবার কমেন্টটা একটু পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে এই যে স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে 4 বি, স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে 4 বি 1974। সিরাজুল মনিরা কমেন্ট করেছে 1972। এই তো খেলা এখানে কি হয়েছে, জমে গিয়েছে। যে আরো যারা আছেন, আরো যারা আপনার কমেন্ট করার চেষ্টা করেন, যে এই যে কি হয়েছে, যে কমেন্টটা ভিন্নতা চলে আসছে। এখন দেখা যাবে আসলে কার আনসারটি সঠিক হয়। যে এমডি ইসমাইল কমেন্ট করেছে 1972। শরীফ কমেন্ট করেছে যে 1972। যে ও এখানে বলেছেন যে অনেকে হচ্ছিল যে এটা যে অ্যান্সারটি আছে, যে অ্যান্সার করার চেষ্টা করুন, দ্রুত অ্যান্সার করার চেষ্টা করুন। যে এইখানে সবাই অ্যান্সার করতেছে যে 1972, শুধু একজন যে আছে স্বর্ণা ইসলাম, সে কমেন্ট করেছে 1974। এখন দেখি কারটা সঠিক হয়। তো আরো যারা আছেন, আরো যারা কমেন্ট করার চেষ্টা করেন। তো আমরা এখন এটা কি দিয়ে দেবো, এটা সঠিক উত্তর দিয়ে দেবো। এটা সঠিক উত্তর আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি প্রদান করেন হচ্ছিল 1974 সালে। কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি কত সালে প্রদান করেন, 1974 সালে। তো যারা যারা ভুল করেছেন তাদের সবাইকে হচ্ছে হলো অভিনন্দন, কারণ ভুলের মাধ্যমে আপনি শিখতে পারবেন। ভুলের মাধ্যমে কি আপনি শিখতে পারবেন, ভুলের মাধ্যমেই বিষয়টা আপনার কি থাকবে, মনে থাকবে। যে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি প্রদান করেন কত সালে, 1974 সালে। কত সালে, 1974 সালে। আবার এখন একটু আমার সাথে সাথে বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে কমেন্ট করেন 1974 সালে। ফারহান জাহিন বলেছেন শেয়ার ডান, ধন্যবাদ আপনাকে। তো আরো যারা আছেন একটু কমেন্ট করার চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি প্রদান করেন কত সালে, 1974 সালে। তো একজন বলছে ভুল হলো, এই তো ভুল হয়েছে, এইটাই দেখবেন যে আপনার আরো বেশি মনে থাকবে। আমরা একটু আগে কি বললাম, যে ভুলের মাধ্যমে আমরা কি করব, যে শিখতে পারবো। তো এইটা বিষয়টা আমাদের মনে হয় আপনাদের কাছে ক্লিয়ার, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি প্রদান করেন কত সালে, 1974 সালে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন, এখানে একটু মিস্টেক হয়েছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন, এইখানে হচ্ছিল আমাদের যে কোশ্চেনটি আছে, যে এখানে আমাদের কোশ্চেনটি আছে কি, স্যার এফ এ রহমান, সৈয়দ হচ্ছিল মোয়াজ্জেম হোসেন, রমেশ চন্দ্র মজুমদার, মাহমুদ হাসান। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে কি বাঙালি উপাচার্য কে ছিলেন, প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন, এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন। ফারহান জাহিন কমেন্ট করেছে যে রমেশ চন্দ্র মজুমদার।
যে প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার এফ এ রহমান, সৈয়দ ছিল মোয়াজ্জেম হোসেন, রমেশচন্দ্র মজুমদার নাকি মাহমুদ হাসান? কে ছিলেন ঢাবির হচ্ছিল প্রথম বাঙালি উপাচার্য? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? আপনারা একটু এইটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? যে একজন বলেছে যে রমেশচন্দ্র মজুমদার, আর যারা আছে তারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন দেখি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? যে ফারহান জাইন কমেন্ট করেছে 5-এর এ, সিরাজুম মনিরা মিম কমেন্ট করেছে 5-এর এ, শরীফ কমেন্ট করেছে যে 5-এর এ, ক্লান্ত প্রতীক বলেছে 5-এর এ, স্যার এফ এ রহমান। তো এই যে আছে যে এটা হচ্ছে হলো সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে স্যার এফ এ রহমান। প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? প্রথম বাঙালি উপাচার্য ছিলেন স্যার এফ এ রহমান। এবং উপমহাদেশের মধ্যে প্রথম যে উপাচার্য ছিলেন সেটাকে ছিলেন স্যার এফ এ রহমান। প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? স্যার এফ এ রহমান। তো এই স্যার এফ এ রহমানের পুরো সন্না ইসলাম কমেন্ট করেছে, তো সেটা হচ্ছে আমি একটু মিস করে গেছি মেবি। তো সন্না ইসলাম কমেন্ট করেছে 5-এর ক। তো ধন্যবাদ আপনাকে, যারা যারা অ্যান্সার করেছেন সবাই সঠিক উত্তর দিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং স্যার এফ এ রহমান তার পূর্ণ নাম হচ্ছিল কি? যে তার পূর্ণ নাম হচ্ছিল কি? ফজলুল হক রহমান। তার পূর্ণ নাম কি ছিল? যে তার পূর্ণ নাম হচ্ছিল কে ছিল? যে আহমেদ ফজলুল রহমান। আহমেদ ফজলুল রহমান, সেটা হচ্ছিল এফ এ রহমান, এ এফ রহমান, এ এফ রহমান। এ ফর হচ্ছে কি আহমেদ, আর এফ ফর কি? এফ ফর হচ্ছে কি ফজলুল। এফ হচ্ছিল এ ফর হচ্ছে কি আহমেদ, আর এফ ফর কি হচ্ছিল ফজলুল। তাহলে হচ্ছিল কি আহমেদ ফজলুল রহমান, সংক্ষেপে কি এ এফ রহমান। তো এই যে উনি যে ছিল, এই যে উপাচার্য ছিল, উনার নামে কিন্তু কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কি আছে? হল আছে। ওনার নামে ঢাকা বিশ্ববিদ্যালয় হল আছে। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেত যে পার হয়ে মুক্তি ও গণতন্ত্র তরুণ, এটার পরে যে বাম পাশে যে হলটি, সেটা হচ্ছে ওনার নামে। তো ফারহান জাইন কোন করেছে ডিউ ইজ মাই ড্রিম। হ্যাঁ, ডিউ হচ্ছে হলো আপনি ছাড়া আরো অনেকেরও ড্রিম। যে স্বর্ণ ইসলাম কোন করেছে তারও ছিল কি ড্রিম হচ্ছে কি ঢাকা ইউনিভার্সিটি। শুধু আপনি না, আপনার মতো হাজার হাজার যে শিক্ষার্থীগুলো আছে, আপনার মতো হাজার হাজার শিক্ষার্থীদের যে স্বপ্নের জায়গা কোনটি? আপনার মতো হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্নের জায়গা কি? ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই যে আপনাদের যে স্বপ্নের যে জায়গা, তো আমারও স্বপ্ন ছিল কি ঢাকা বিশ্ববিদ্যালয়। কার স্বপ্ন ছিল? আমারও স্বপ্ন ছিল। তো আমি কি করতে পেরেছি? আমার স্বপ্ন কি ছুঁতে পেরেছি, এবং আমি হচ্ছে আমার স্বপ্নকে সফল করতে পেরেছি। আমার স্বপ্নকে ছুঁয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছি। তো আপনিও কি করতে পারবেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী হিসেবে আপনি নিজেকে তৈরি করতে পারবেন, যদি আপনি আমাদের রয়্যাল এডুকেশনের সাথে থাকেন এবং রয়্যাল এডুকেশনের যে ক্লাসগুলো আছে, ধারাবাহিক ক্লাসগুলো যদি আপনি নিয়মিতভাবে করেন। এবং আমাদের হচ্ছে যে একটা মিশন আছে, যে মিশন উইথ ডিউ, যে মিশন ডিউ উইথ রয়্যাল এডুকেশন। যে আমাদের মিশনটা কোনটি? যে ডিউ, ঢাকা ইউনিভার্সিটি। এবং আপনাদের এই স্বপ্ন যাত্রার এই যে মিশনটা, এই মিশনটা কাদের সাথে হবে? রয়্যাল এডুকেশনের সাথে হবে। তো এই যে আপনারা যদি রয়্যাল এডুকেশনের ক্লাসগুলো ধারাবাহিকভাবে করতে থাকেন, এবং আমাদের যে সেবাগুলো আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনার যে স্বপ্নটা আছে, আপনার স্বপ্নের এবং আপনার যে কাঙ্ক্ষিত লক্ষ্য ঢাকা ইউনিভার্সিটি, সেই ঢাকা ইউনিভার্সিটির যে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত আপনাকে কি করতে পৌঁছে দিতে আমরা আমাদের যে সর্বোচ্চ চেষ্টা করব। আপনি জাস্ট আমাদের সাথে থাকেন। তো সিরাজুম মনিরা মিম বলছে যে ভাইয়া আপনার সফলতার গল্পটা একটু বলবেন প্লিজ। তো হচ্ছে হলো যে ভাইয়া যে সফলতার গল্প, তো যে সফলতার গল্প বলতে যে আচ্ছা যে যখন আপনি জানতে চাইছেন, তো তখন আমি একটু বলার চেষ্টা করি যে আমার সফলতার গল্প। তো যে আমি হচ্ছে হলো আমার ছাত্র ছিলাম হচ্ছে বিএফ শাইন কলেজ কুর্মিটোলা যে কলেজ ছিল, যে বিএফ শাইন কলেজ কুর্মিটোলা কলেজের ছাত্র ছিলাম। তো আমার গল্পটা একটু ভিন্ন, যে আমি আসলে কলেজে ফার্স্টে হচ্ছে আমি বিজ্ঞান বিভাগ নিয়েছিলাম। তো বিজ্ঞান বিভাগে ইভেন আমি 3 মাস ক্লাসও করছি। বিজ্ঞান বিভাগ আমি কয় মাস ক্লাস করছি? 3 মাস। তো 3 মাস ক্লাস করার পরে দেন আমার মাথায় আসছে, এবং আমার আগের থেকে স্বপ্ন ছিল যে আমি কি কোথায় পড়বো, যে আমি বুয়েট বা মেডিকেল যে আছে, যে এই যে বিষয়টা আছে, যে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছিল যে ইঞ্জিনিয়ারিং যে মেডিকেল, এই দিকে আমি যাব না। আমার স্বপ্ন হচ্ছিল কোনটি? যে আমি হচ্ছিল বিশ্ববিদ্যালয়ে পড়বো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে দেন আমার আর একটা স্বপ্ন আছে, ওইটা
বিষয়টা আসলে না বলি, তো এটা তো আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বো, আর এটা যদি আমি হচ্ছে যদি মানবিক যদি নেই, এখন যদি আমি মানবিক নেই তাহলে আমার চলার পথটা একটু সহজ হবে। তো আমার মানবিক যদি নেই, মানবিক নিলে তো আমার ফার্স্ট প্রায়োরিটি কোনটি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো তখন হচ্ছিল আমি হচ্ছিল যে 3 মাস পরে আমি বলা যায় যে এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল, অনেক বড় একটা পদক্ষেপ ছিল আমার লাইফের জন্য। এবং তো আলহামদুলিল্লাহ, আল্লাহকে অসংখ্য ধন্যবাদ যে নিশ্চয়ই আল্লাহ কি উত্তম পরিকল্পনাকারী, সেই জন্য হয়তো বা দ্যাট মোমেন্ট আমার মাথায় আল্লাহ এটা দিছে। সেই জন্য আমি কি করছিলাম, যে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে কলেজ লাইফে আমি 3 মাস পরে আমার গ্রুপটা চেঞ্জ করে ফেলি। 3 মাস সায়েন্সে ক্লাস করার পরে আমি গ্রুপটা চেঞ্জ করে আমি আর্টসে চলে আসি। কিন্তু আর্টসে আসার পরে আমি একটা ধাক্কা খাই, যে হাফ ইয়ারলি যে এক্সামিনেশন হয়, হাফ ইয়ারলি এক্সামিনেশনে আমি আসলে সোসিওলজিতে ফেল করি। মানে আমি আগে সারা জীবন কি ছিলাম, বিজ্ঞানের ছাত্র ছিলাম, তো আর্টসের যে বিষয়গুলো ছিল, এই আর্টসের বিষয়গুলো নিয়ে আমার তেমন কোনো ধারণা ছিল না। তো দ্যাট মোমেন্ট যে হাফ ইয়ারলি যে এক্সামটা হলো, হাফ ইয়ারলি এক্সামে আমি কি করলাম, সোসিওলজিতে ফেল করলাম। যখন আমি ফেল করলাম তো আমি একটু ডিপ টেস্ট হয়ে গেছিলাম। তো তারপরে আমি কি বললাম, যে আমার একটা কামব্যাক দরকার, লাইফে কামব্যাক দরকার। আপনি যতই খারাপ পরিস্থিতিকে চলে যান না কেন, যতই আপনি হচ্ছে ডাউনফলে চলে যান না, কারণ আপনাকে কামব্যাক করতে হবে। কামব্যাক করতে হবে আপনাকে নিজের সাথে নিজেকে লড়াই করে কামব্যাক করতে হবে। তো দ্যাট পয়েন্ট আমি কি বললাম, যে না, আমাকে কামব্যাক করতে হবে। তো আমি ফ্র্যাঙ্কলি বলি, তো দ্যাট পয়েন্ট আমার মা আসলে আমাকে বলছিল যে আমি আসলে আগের থেকে বলা যায় যে আমি মোটামুটি ভালো ছাত্র ছিলাম, যে আমার রেজাল্ট অনেক ভালো ছিল, টপ করতাম বলা যায়। তো এইখানে এসে হুট করে ফেল করলাম, আসলে এটা পরিবার মাইনে নিতে পারে না। দ্যাট পয়েন্ট আমার মা বলছিল যে আমি যদি আমার ক্লাসে ফার্স্ট হইতে পারি, যে আমি যদি আমার যে ক্লাস যে আছে, যে ক্লাসে যদি আমি ফার্স্ট হইতে পারি, তাহলে আমার মা আমার একটা গিটার কিনে দিবে। তো আমি মানে গান টান হালকা পাতলা গাই, তো আমার গিটার একটা শখ ছিল যে আমি যদি ফার্স্ট হইতে পারি দ্যাট পয়েন্ট, তাহলে আমার মা আমাকে কি কিনে দেবে, গিটার কিনে দেবে। তো তখন আমি আসলে এইটার জন্য, এই যে আমি ফার্স্ট হলে গিটার পাবো, এইটার জন্য আমি অনেক বেশি পরিশ্রম করি। তো পরিশ্রম করার মাধ্যমে যে আল্লাহ আমাকে এতই দিয়েছিল যে আমি নট অনলি ক্লাস, নট অনলি যে আমাদের যে হিউম্যানিটিস যে ডিপার্টমেন্ট, শুধু ক্লাসই না, ডিপার্টমেন্ট, আমি পুরো হোল কলেজের শাইনের টপার হয়েছিলাম আমি। যে এখনো যদি আপনি যে বলেন যে 2022-23 সেশনে বিএফ শাইন কলেজের টপার ছিল কে, যে প্রথমে যার নাম আসবে সে ছিল সামিউল আলিম। যে সামিউল আলিম, ওইখানে আমি রেকর্ড সংখ্যক মার্ক পেয়ে আসলে টপ করছিলাম শাইনে। যে আর্টস থেকে আমি যে সায়েন্স, আর্টস, কমার্স, যে টোটাল যে 3টা ইউনিট থাকে, এটার যে সম্মিলিত ফলে আমার মার্কস ছিল সবচেয়ে বেশি। যে আমি আর্টস থেকে কি করছিলাম, যে টপ করছিলাম। যে এটা কিসের মাধ্যমে, আমার পরিশ্রমের মাধ্যমে। তো এইটা যে গল্পটা, এটা আমার কলেজ লাইফের একটা ছোট্ট একটা গল্প। তো এই গল্পটা থেকে আপনি কি শিখতে পারেন, যে এই গল্পটা থেকে আপনি অবশ্যই শিখতে পারেন যে যদি আপনি পরিশ্রম করেন, আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তার থেকে আরো বেশি দিবে। আপনি তো এটা পাবেন, আল্লাহ আপনাকে তার থেকে আরো বেশি দিবে। তো এরপর থেকে আমি কলেজ লাইফ থেকে একটু অ্যাডমিশন নিয়ে একটু নাড়াচাড়া করতাম। আমার যে স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, তো বিগত সালের কোশ্চেন গুলো সলভ করতাম। তো এই যে এইচএসসির আগে, অ্যাডমিশনের আগে যে বিগত সালের কোশ্চেন আমি সলভ করছি, একটু পেপার পত্রিকা পড়তাম, মানে এটার সাথে একটু টাচে ছিলাম আর কি, যে জানতাম যে কি হইতেছে না হইতেছে দেশে কোন জায়গায়। তো এই যে বিষয়গুলো আমি একটু জানার চেষ্টা করতাম, টাচে ছিলাম। তো তারপরে আমি যে 3 মাস আমি কোচিং করলাম, নিজের বাসায় বেশি পড়লাম। তো পড়ার পরে তো 6 তারিখ আমি এই পরীক্ষা দিতে গেলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 মে, আমার মনে আছে যে 6 মে 2023। তো 6 মে 2023 আমি পরীক্ষা দিতে গেছিলাম, এবং আমি রিয়াল মাদ্রিদের জার্সি পরে গেছিলাম। তো রিয়াল মাদ্রিদের জার্সি পরে আমি পরীক্ষা, যেখানে যে আমি বড় বড় কাজে আসলে রিয়াল মাদ্রিদের জার্সি পরে যাই। তো এখন এই জার্সি পরে ক্লাসটা আসলে নিতেছি। তো পরীক্ষার আগের দিন রাত্রে যে আমার পড়াশোনা নিয়ে, যে আমার যে প্রিপারেশনটা নিয়ে, যে আপনারা যে গল্পটা বললে টোটালি বললে যে বুঝবেন, যে আমার প্রিপারেশন নিয়ে যে আমার এতই কনফিডেন্স ছিল, আমি কনফিডেন্স ছিলাম যে আমি পরীক্ষার আগের দিন রাত্রে একটা কি দিয়েছিলাম, যে স্টোরি দিয়েছিলাম, যে আমি পরের দিন যে কাঁপাই দিব, পরীক্ষার হলে আমি কাঁপাই দিব, এবং ওইটা আমার মেমোরিতে মাঝে মাঝে আসে। ইভেন আমি আসলে তো কনফিডেন্টের সাথে পরীক্ষাটা দিতে পেরেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো পরীক্ষার হলে বসে আমি আসলে এটা অনুমান করতে পেরেছিলাম যে হয়তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এবং আমি পরীক্ষা থেকে হল থেকে বের হয়ে বলছিলাম যে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। আমার যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে, কোচিং প্লাস যে আমার যে কলেজের ফ্রেন্ড সার্কেল, তারা সবাই মিলে যে টিএসসি আছে, টিএসসি যে জায়গাটা আছে, ওই যে টিএসসি এর জায়গাটা আছে, টিএসসি জায়গাতে আমরা সবাই একত্রিত হয়েছিলাম। তো দ্যাট মোমেন্ট সবাই বলতেছিল যে কাট মার্ক কত হবে, এত হবে, অত হবে। তো আমি তখন অনেক কনফিডেন্টের সাথে বলেছিলাম, যে অনেক কনফিডেন্টের সাথে আমি অনেকটা আত্মবিশ্বাসের সাথে বলেছিলাম ওদের, যে কাট মার্ক যতই হোক সামিউল চান্স হবে, এটাই সবচেয়ে জরুরি খবর। এবং এখন আমার বন্ধু আমার দেখা হলে এটা বলে যে মামা তুই তো খুব কনফিডেন্টের সাথে বলছিলি, কারণ আমি পরীক্ষার হলে বসে বুঝছি যে আমার চান্স হয়ে যাবে। তো আমি সেই জন্য কনফিডেন্টের সাথে বলছিলাম যে কাট মার্ক যতই হোক আমি চান্স পাবো। তো দ্যাট পয়েন্ট তারপরে 7 জুন রেজাল্ট দেয়। তো আলহামদুলিল্লাহ রেজাল্ট দিয়ে আমি অনেক আবেগপ্রবণ হয়ে যাই। আমি আমার মার
জড়াই ধরে কান্না করে দেই। তো এটা আসলে সুখের কান্না ছিল। তো আমি দোয়া করি যে আপনাদের সবার লাইফে আসলে যে বিষয়টা যে আছে, সবার লাইফে যাতে এরকম যে একটা মোমেন্ট থাকে, এরকম মোমেন্টটা যাতে আপনার সবার লাইফে থাকে। তো আরো যে বিষয়টা আছে যে, তো তখন আমি যে আমার ফেসবুক যে আছে, আমার কোনো অ্যাডমিশনের, ইভেন যে আমার এইচএসসিতে রেজাল্ট আসলো গোল্ডেনের প্লাস, তারপরে এইচএসসিতে আমার যে স্কলারশিপ আসছিল, আমি কোনো কিছু যে হচ্ছিল একাডেমিক যে সাকসেসের কোনোটাই সফল ছিল ফেসবুকে শেয়ার করে নেই। জাস্ট একটা শেয়ার করছি, সেটা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাইছি। এইটা যদি আপনারা যারা যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন তারা দেখবেন যে এখন আমার ফেসবুকের পিন পোস্টে আছে, তো ওইখানে জাস্ট হচ্ছিল একটাই কথা লেখা আছে যে নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তো আল্লাহর অশেষ রহমতে যে আমার যে মেরিট পজিশন ছিল 570, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি হচ্ছিল 570তম হয়েছি। তো এইটা বলা যায় যে আমার সফলতার গল্প। আসলে সফলতার গল্প হচ্ছিল যে আপনার শুনতে অনেক ভালো লাগতেছে, বাট এইটা যে আমি যে স্ট্রাগল করে আসছি আমি জানি, তো আপনার শুনতে অনেক ভালো লাগবে। তো যে সফলতার গল্প আসলে এইরকমই যে, আর পৃথিবী একটা কথা সবসময় মানবেন যে পৃথিবী সবসময় সফল যারা হয়, পৃথিবী সবসময় সফলদেরকে বেছে নেয় বা সফলদেরকে আপনি বুকে টেনে নেয়। যে যখন আপনি সফল হবেন, আপনারা সবাই আপনাদের কংগ্রাচুলেট করবে, সবাই বলবে যে আরে কংগ্রাচুলেশন, যে আপনার জীবন চিন্তই না সে আপনারা এসে বলবে যে কংগ্রাচুলেশন, সে তখন দেখবেন আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে যাবে। কিন্তু যদি আপনি হচ্ছে হলো ব্যর্থ হয়ে যান ভাইয়া, যে আপনি ব্যর্থ হন, তখন দেখবেন যে আপনার আশেপাশে যে আপন জনগুলো আছে, আপন জনগুলো আপনার পাশে নেই, আপনার পাশে কেউ নাই, আপনার সবচেয়ে ভালো বন্ধুটা আপনি দেখবেন যে আপনার তখন পাশে নাই। সেই জন্য আপনার কি হতে হবে যে এট এনি কস্ট আপনাকে সফল হইতে হবে। আর যদি আপনি আপনার সফল হইতে না পারেন, কিন্তু আপনি চেষ্টা করবেন, আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন যাতে আপনি আপনার নিজের কাছে অনেস্ট থাকতে পারেন। তো অনেক টাইম আসলে পার হয়ে গেল, যে আপনারা আসলে জানতে চাইছিলেন সেই জন্য আসলে বললাম যে এখন যে বিষয়টা আছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন ছিল স্যার এ.এফ. রহমান। যে এখন হচ্ছে আমাদের যে পরবর্তী যে বিষয়টা আছে, যে পরবর্তী যে আমাদের কোশ্চেনটি আছে, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটিতে চলে যাব। যে সিরাজুম মনিরা মিম করেছে যে আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে। যে অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে, এবং আপনার স্বপ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা পূরণ করার জন্য যত ধরনের গাইডলাইন, যত ধরনের সেবা, যা যা পড়তে হবে, কি কি পড়বেন, কি কি না পড়বেন। তো অ্যাডমিশনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল আপনি কি পড়বেন, এটা জানার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছিল আপনি কি বাদ দিবেন। অনেকে আছে কি যে আমরা এক নাগারে সব পড়ে যাই, বই একটা হাতে নিয়ে আমরা সব পড়ে যাই, কিন্তু এটা আসলে হওয়া উচিত না। এটা যদি আপনি করেন তাহলে আপনি কি করবেন যে পিছাই যাবেন। তো এই জন্য আমরা রয়্যাল এডুকেশন যে পরিবার আছে, আমরা রয়্যাল এডুকেশন পরিবার হচ্ছে আপনাদের সাথে থাকি, আপনাদের সাথে আমরা সবসময় আছি। যে আপনাদের যে মিশন, আমরা হচ্ছে ডিউকে আমরা একটা মিশন হিসেবে টার্গেট হিসেবে সেট করছি, যে মিশন ডিউ আর হচ্ছে রয়্যাল এডুকেশনের সাথে। তো আমাদের যে বলা যায় যে মোটো, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম মোটো ছিল কি যে হচ্ছিল কি শিক্ষায় আলো, তো আমাদের মোটো হচ্ছে কি মিশন ডিউ উইথ রয়্যাল এডুকেশন। যে এখন হচ্ছিল ঝর্ণা ইসলাম কমেন্ট করেছে যে হচ্ছিল 6 ডে, একজন বলছে ক্লাস শেষ, আপনি এখন থেকে ক্লাস করেন। তো আমাদের আরো হচ্ছিল অনেক যে টপিক গুলো আছে, আরো স্লাইড আছে কয়েকটা। যে সিরাজুম মনিরা মিম কমেন্ট করেছে 6 গ, যে সাতাইমার জাদুঘর কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, একজন বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে যে 6 ডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আরো যারা আছে যে সাতাইমার জাদুঘর এটা যে আছেন তারা হচ্ছিল সেটা কোথায় অবস্থিত, সেটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। এই যে দেখেন সিরাজুম মনিরা, যে আমি যখনই বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটো কি ছিল যে শিক্ষায় আলো, সে কিন্তু ক্লাসটি ফার্স্ট থেকে গুরুত্ব হচ্ছিল মনোযোগ সহকারে করেছে, সেই জন্য সে কি করতে পারলো যে অ্যান্সার করতে পারলো। যে শরীফ আমান বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়। যে আরো যারা আছে তারা আপনার একটু অ্যান্সার করার চেষ্টা করেন, আমি একটু আপনার সবার কমেন্ট পড়বো। সিরাজুম মনিরা মিম কমেন্ট করেছে 6 ঘ, যে সাতাইমার জাদুঘর আসলে কোথায় অবস্থিত। তো সাতাইমার জাদুঘর আমরা একটু এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছি। এটার অ্যান্সার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। যে সাতাইমার জাদুঘর কোথায় অবস্থিত, সাতাইমার জাদুঘর হচ্ছিল ঢাকা অবস্থিত। যে বললেন যে ভাই আমি গ বলিনি, ঘ বলছি, আমি ঘই উচ্চারণ করছি। তো এখন যেটা আছে আমাদের যে পরবর্তী যে স্লাইডটি আছে, আমরা আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাব। যে আমরা আমাদের পরবর্তী যে স্লাইড আছে, আমরা আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাব। যে আমাদের পরবর্তী স্লাইড কি আছে, যে সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন কি। যে আমরা জানি যে সত্যেন্দ্রনাথ বসু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং সত্যেন্দ্রনাথ বসু কি ছিলেন এইটা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আপনারা দেখে এটা অ্যান্সার করতে পারেন যে সত্যেন্দ্রনাথ বসু কি ছিলেন। যে সত্যেন্দ্রনাথ বসু আসলে কি ছিলেন, এবং তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড।
তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড। এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন, আমি সবার কমেন্ট পড়বো। যে সত্যেন্দ্রনাথ বসু আসলে কি ছিলেন? অর্থনীতিবিদ, চিকিৎসক, সমাজবিজ্ঞানী নাকি পদার্থবিদ? অর্থনীতিবিদ, চিকিৎসক, সমাজবিজ্ঞানী নাকি পদার্থবিদ? এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যে সত্যেন্দ্রনাথ বসু আসলে কি ছিলেন? অর্থনীতিবিদ, চিকিৎসক, সমাজবিজ্ঞানী নাকি পদার্থবিদ? এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। এই যে অনেকে অ্যান্সার করছে হচ্ছে হলো, শরীফ কমেন্ট করেছে যে 8-এর সি সমাজবিজ্ঞানী, মোহাম্মদ ওয়াস করেন করেছে যে 8-এর সি, মাইমুনা আক্তার মুন্নিকরণ করেছে 8-এর খ চিকিৎসক, সন্না ইসলাম কমেন্ট করেছে যে 8-এর ডি হচ্ছিল কি পদার্থবিজ্ঞানী, আর সিরাজুম মনিরা মিম কমেন্ট করেছে যে 8-এর গ সমাজবিজ্ঞানী। এই তো এখানে কি হয়েছে যে এখানে বিষয়টা কি জমে গিয়েছে, খেলাটা এখানে কি হয়েছে যে খেলাটা জমে গিয়েছে, যে অনেকে হচ্ছে হলো বিভিন্ন টাইপসের কোশ্চেন আসতেছে, বিভিন্ন টাইপসের কমেন্টস আসতেছে। তো এটা হচ্ছে বিষয়। ক্লান্তপতি কমেন্ট করেছে যে 8-এর 3 সমাজবিজ্ঞানী, সত্যেন্দ্রনাথ বসু ছিলেন। তো এখন হচ্ছে আমরা এখানে এইটা বিষয়টা একটু, আরিফুল ইসলাম কমেন্ট করেছে যে 8-এর গ। তো আরো যারা আছে আরো আপনারা কমেন্ট করেন বিষয়টা আরো বেশি কি হোক, আরো বেশি হচ্ছিল কমপ্লেক্স হোক, খেলাটা জমুক, তাহলে তো হচ্ছে কি হবে, মজাটা আসবে। এমনি রাকিব ইসলাম করেছে 8-এর বি চিকিৎসক। তো এখন আমরা এইটার আনসার করার চেষ্টা করবো যে আমি যতটুকু দেখছি যে এইটার জাস্ট একজন সঠিক উত্তর দিছে, যে আসলে সত্যেন্দ্রনাথ বসু ছিলেন একজন পদার্থবিদ। তিনি কি পদার্থবিদ ছিলেন? যে বাঙালি পদার্থবিদ ছিলেন। সত্যেন্দ্রনাথ বসু বাঙালি পদার্থবিদ ছিলেন, এবং এইটার সঠিক উত্তর দিয়েছে যে যেটা সঠিক উত্তর দিয়েছিল যে হচ্ছে হলো সন্না ইসলাম, এটা সঠিক উত্তর দিয়েছে যে 8-এর ডি। আর একটু আগে দেখলাম যে ওয়াস করণী বলেছে যে 8-এর ডি পদার্থবিদ। যে একজন এখানে কমেন্ট করেছে যে ভাইয়া জিকের জন্য কোন বুক পড়বো? আসলে আমরা আপনাদের অ্যাডমিশনটা শুরু হোক, আপনাদের সব ধরনের গাইডলাইন আমরা দিয়ে দেবো, বুক লিস্ট থেকে শুরু করে যা আছে সব আপনারা পেয়ে যাবেন। জাস্ট আপনারা একটু রয়্যাল এডুকেশনের সাথে থাকেন, এই পেজটা জাস্ট আপনারা একটু ফলো করে দেন, আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দেন যে রয়্যাল এডুকেশন নামে এরকম একটা পেজ আছে, এই পেজে ভাইয়ারা আমাদের হচ্ছে ক্লাসগুলো নিচ্ছে। যে আর আমাদের হচ্ছিল কোন জিকে বই পড়তে হবে, যে জিকে বই হচ্ছিল পড়তে হবে, আমরা আপনাদের সবই জানিয়ে দেবো যে আপনাদের কোন কোন জিকে বই পড়তে হবে, কি না পড়তে হবে, আমরা কি বলবো আপনাদের সবই হচ্ছিল কি জানিয়ে দেবো। তো আপনারা জাস্ট একটু কষ্ট করে আমাদের সাথে থাকেন, তাহলেই হচ্ছিল আপনারা সব ধরনের গাইডলাইন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এখন যে আছে অ্যাডমিশনের আগে, অ্যাডমিশন শুরু হওয়ার আগে, যে আপনারা এইচএসসি শেষ হওয়ার আগে যে ক্লাসগুলো আছে, যে জিকের যে ক্লাসগুলো আছে, আপনারা একটু এইটা অ্যান্সার করার, এই ক্লাসগুলো করার চেষ্টা করেন, এই ক্লাসগুলোর সাথে থাকেন। আর যে বিষয়গুলো আছে আপনারা একটু পেপার করার চেষ্টা করেন। আর যদি আপনাদের মনে হয় যে না ভাইয়া প্রতিদিন পেপার থেকে যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা একটু জানিয়ে দেন আমাদের, তো আপনারা সেইটারও ব্যবস্থা আছে, আমরা আপনাদের সেইটারও করে দেবো। কিন্তু এই বিষয়গুলো আপনাদের লাগবে কিনা সেইটাও আপনারা পেজে জানাবেন, কমেন্ট করে জানাবেন যে এই বিষয়গুলো হচ্ছে আপনাদের লাগবে কিনা। যে প্রতিদিন হচ্ছে হলো যে গুরুত্বপূর্ণ যে ইগুলো যে আছে নিউজ পেপার থেকে, যে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দেবো কিনা পেজে। এটা যদি লাগে তাহলে আপনারা বলবেন যে রয়্যাল এডুকেশনের পেজে আপনারা এটা পেয়ে যাবেন। যদি আপনাদের যা যা লাগবে আপনারা জাস্ট বলবেন। আর এখন হচ্ছে হলো আপনারা এই জিকে যে ক্লাসগুলো আছে, জিকে ক্লাসগুলো করার চেষ্টা করেন। এখন বলছে যে নিচের কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস? এই যে দেখেন এটা কি আছে, ঢাবির বিগত সালের কোশ্চেন, যে কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস। এইটা কিন্তু আমি আপনাদের পড়িয়েছি, এটা কি করছি আপনাদের পড়িয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস কোনটি, শোক দিবস কোনটি। এখন দেখে আপনারা এটার অ্যান্সার করতে পারেন কিনা, এবং এটার পিছনে যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটও কিন্তু আমি আপনাদের কি ক্লাসে আলোচনা করেছি। এখন দেখে আপনারা এটা অ্যান্সার করতে পারেন কিনা যে নিচের কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে পালিত হয়। এই যে সিরাজুম মনিরা কমেন্ট করেছে যে সি, সিরাজুম কমেন্ট করেছে হচ্ছিল সি 23 আগস্ট। সিরাজুম মনিরা মিম কমেন্ট করেছে 23 আগস্ট। এমনি রাকিব কমেন্ট করেছে যে 23 আগস্ট। শরীফ কমেন্ট করেছে যে 9-এর সি 23 আগস্ট। যে কোনটি কালো দিবস হিসেবে পালিত হয়? ক্লান্তপতি কমেন্ট করেছে 9-এর সি। স্বর্ণ ইসলাম কমেন্ট করেছে 9-এর সি। এমডি আরিফ ইসলাম কমেন্ট করেছে 9-এর গ। আমি আরো কিছু কমেন্টস দিব, দ্যাট পয়েন্ট আমি আপনাদের সঠিক উত্তরটি জানিয়ে দেব। যারা ক্লাসটি প্রথম থেকে করছেন অলরেডি তাদের কাছে উত্তরটি আসলে জানা।
তো এখন আমরা এখানে যে অ্যান্সার গুলো পাচ্ছি আমরা দেখছি সবাই সঠিক উত্তর দিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস আসলে কবে, সেটা ছিল 23 আগস্ট। আর এটার পিছনের যে ঘটনা যে আমরা বললাম যে এটার পিছনে যে ঘটনা যে সেনাবাহিনীদের সাথে সেনাবাহিনীরা যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদের যে কি করেছিল, যে অত্যাচার চালিয়েছিল, সেই যে বিষয়টি আছে সেই বিষয়টি এখানে কি যে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি। সেটার জন্য হচ্ছে 23 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কি, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছিল কালো দিবস। আর 15 অক্টোবর কি দিবস, 15 অক্টোবর হচ্ছিল কি শোক দিবস। 15 অক্টোবর কি দিবস, শোক দিবস। আর এখানে কি পহেলা জুলাই কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি যাত্রা শুরু। পহেলা জুলাই কত, পহেলা জুলাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম। কত সালে, পহেলা জুলাই 1921 সালে। এই যে সিরাজুম মনিরা মিম কমেন্ট করেছে যে 23 আগস্ট কালো দিবস আর 15 অক্টোবর শোক দিবস। হ্যাঁ, ধন্যবাদ। তো এখন যে একজন বলছে যে 23 অক্টোবর আমার জন্মদিন, তো আপনাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। যে এখন আপনার একটু অ্যান্সার চেষ্টা করেন যে কোন ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে বিষয়টা আছে এইটা আমরা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝবেন যে কোন ভাইসরয়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা যে বিখ্যাত যে জায়গা আছে আমরা যেটার কথা বলি, তো এই যে জায়গাটা আছে এইটার সাথে রিলেট করলেও এবং এটা নিয়ে আমরা আজকে আলোচনাও করেছি। তো আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যে ভারতবর্ষের কোন ভাইসরয়, লর্ড মিন্টো, লর্ড কার্জন, লর্ড হচ্ছিল চেমসফোর্ড, লর্ড হান্ডিস। লর্ড মিন্টো, লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড, লর্ড হান্ডিস কে হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার হচ্ছিল গুরুত্বপূর্ণ। যে একজন বলেছে হচ্ছিল 10 বি হচ্ছে লর্ড কার্জন। এমডি ওয়াস করণী বলছে যে 15 আগস্ট শোক দিবস না ভাইয়া, 15 আগস্ট হচ্ছিল বাংলাদেশের শোক দিবস। যে বাঙালি যে জাতি আছে আমরা বাংলাদেশের শোক দিবস, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবসের কথা আমরা বলতেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস নিয়ে আমরা কথা বলতেছি, যে আপনি হয়তো বা ক্লাসের প্রথম থেকে ছিলেন না। তো আমরা এখানে একটু শর্টে বলে দেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হচ্ছিল কোনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হচ্ছিল ওইটা হচ্ছিল 15 অক্টোবর। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস কবে, যে 15 অক্টোবর। এবং সেটা কেন, যে জগন্নাথ হলে 1985 সালে তো এই তারিখে জগন্নাথ হলের যে ছাদ যে ছিল, টেলিভিশন রুমের ছাদ হচ্ছিল ধসে পড়ে 40 জন মৃত্যুবরণ করে, সেই জন্য এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পরিচিত। তো অনেকে কমেন্ট করেছে যে 10 ওয়াজ করণী কমেন্ট করেছে 10 খ, বুশরা রহমান কমেন্ট করেছে যে বি কার্জন হল, এমডি রাকিব কমেন্ট করেছে বি, সন্না ইসলাম কমেন্ট করেছে যে 10 ডি লর্ড হান্ডিস। ক্লান্ত প্রতীক কমেন্ট করেছে 10 খ, এমডি আরিফুল কমেন্ট করেছে 10 বি। তো আমরা একটু এইটা আনসার দেওয়ার চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইসরয় কোন ভাইসরয়ের হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ হচ্ছিল ভূমিকা হচ্ছিল পালন করেছিল। কোন ভাইসরয় হচ্ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কে, আমরা আরো একটু অ্যান্সার নেওয়ার চেষ্টা করব, কয়েকটা অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। একজন বলছে লর্ড কার্জনের নাম অনুসারে হচ্ছিল কার্জন হল। একজন বলছে জিকে ক্লাস ফার্স্ট থেকে না করলে মাথার উপর দিয়ে যায়। সিরাজুম মনির আমার কমেন্টটা পড়লেন না কেন, আমি আগে বললাম। আচ্ছা পড়তেছি, পড়ে দিলাম। যে কার হচ্ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে। যে এইটা একটু ট্রিকি কোশ্চেন, এইখানে সবাই অ্যান্সার করছে হচ্ছিল লর্ড কার্জন। জাস্ট একটা অ্যান্সার দেখছি আমি যে লর্ড হান্ড্রিস, একটা অ্যান্সার কমেন্ট করেছে সেটা হচ্ছিল সন্না ইসলাম, সে বলছে 10 ডি। আর সঠিক উত্তর হচ্ছিল 10 ডি। তো আপনাদের মনে হইতেই পারে যে লর্ড কার্জন তার নাম অনুসারে কার্জন হল আছে, তো সে প্রতিষ্ঠা করছে, কিন্তু না। যে আমরা এখানে বলবো যে লর্ড হান্ডিসের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে একটি গুরুত্বপূর্ণ যে ভূমিকা, যে নাথান কমিশন যদি আমরা বলি যে নাথান কমিশন, সেটা হচ্ছে লর্ড হান্ডিসের। নাথান কমিশন কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠিত হবে এটার জন্য একটা কমিশন গঠন করা হয়। এইটার হচ্ছিল কমিশন গঠন করার যে এইটার হচ্ছিল দেয়কে, এইটা হচ্ছিল ব্যাপারটা দেয় হচ্ছিল কে, সেটা যে অর্ডারটা দেয় সেটাকে লর্ড হান্ডিস। তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে, লর্ড হান্ডিস। তো
তো শাখাওয়াত হোসেন খোকন বলেছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একটু দেরি হয়ে গেল। তো এই যে আপনারা বিষয়টা কি শিখতে পারছেন নাকি ভুল করছেন? একজন বাদে সবাই ভুল করছেন। এখন আমি দেখতেছি যে স্বর্ণা ইসলাম সে অনেক জানে জিকে সম্পর্কে, তার অনেক আইডিয়া, সে বারবার হচ্ছিল সবাই যেটা ভুল করতেছে সে সেটা সঠিক করতেছে। তো এইটা নিয়ে হচ্ছিল অবশ্যই স্বর্ণা ইসলামকে হচ্ছিল কংগ্রাচুলেট করতেছি, শুভেচ্ছা জানাইতেছি, কিন্তু যে এই বিষয়টা ধরে রাখতে হবে, এই বিষয়টা ধরে রাখতে হবে। একজন বলছে কোন বিষয়ের উপর ক্লাস চলতেছে, সেটা হচ্ছে হলো বুঝতেছি না, কোন বিষয়ের উপর ক্লাস চলছে সে বুঝতেছি না, সেটা হচ্ছে জিকের উপরে ক্লাস চলতেছে। একজন বলছে ভাইয়া এসিটা অন করেন। তো একজন বলছে যে আমি কালকে ক্লাস করবো, আপনি চাইলে এখনই যে ক্লাসটি আছে আমাদের আরো 7টা স্লাইড আছে, তো আপনার হচ্ছে হলো আরো যে 7টা আছে স্লাইড, এই 7টা স্লাইড থেকে আপনি জানতে পারবেন। তো আর আমরা হচ্ছে হলো যে আগের যে ক্লাসটি আছে, যে রেকর্ড যে বিষয়টা আছে, রেকর্ড চাইলে আপনি কি করতেন যে রেকর্ড আপনি করে ফেলতে পারবেন, রেকর্ড আপনি হচ্ছে কি করতে পারবেন, করে ফেলতে পারবেন। তো এখন যে আমাদের যে বিষয়টি আছে, যে আমাদের যে পরবর্তী যে স্লাইড, যে এই যে বিষয়টা এটা ক্লিয়ার হইলো কিনা, এই যে ট্রিকি কোশ্চেন যদি ভাইয়া যদি তুমি যদি হচ্ছিল করতে চাও, তাহলে অবশ্যই কি করতে হবে যে সামিউল ভাইয়ার জিকে ক্লাসে চলে আসতে হবে, যে অন টাইমে সামিউল ভাইয়ার জিকে ক্লাসে চলে আসতে হবে। সেটা হয় কোথায়? রয়্যাল এডুকেশনের পেজে। তো এখন যে আমাদের যে বিষয়টি আছে, যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, যে কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এখানে কি আছে দেখেন, অমর্ত্য সেন, জ্যোতি বসু, সত্যজিৎ রায়, বুদ্ধদেব বসু। আচ্ছা, আপনি আগে স্বপ্ন পূরণ করেন স্বর্ণা ইসলাম, দেন আপনাকে শুভেচ্ছা জানানো হবে। যে কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। যে অমর্ত্য সেন, জ্যোতি বসু, বুদ্ধদেব বসু, সত্যজিৎ রায়, কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? একটু জাস্ট অ্যান্সার করার চেষ্টা করেন। একজন বলছে একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ, আমরা একটু দ্রুত শেষ করে দিব, আমরা একটু দ্রুত শেষ করে দিব। একটু অ্যান্সার করার চেষ্টা করেন আপনারা, আমরা একটু দ্রুত শেষ করে দিব। জাস্ট কয়েকটা কমেন্ট পরে আমরা দ্রুত শেষ করে দিব। কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? একটু জাস্ট হচ্ছে অ্যান্সার করার চেষ্টা করেন। অমর্ত্য সেন, জ্যোতি বসু, সত্যজিৎ রায়, বুদ্ধদেব বসু। একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যে কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে হলো ছাত্র ছিলেন, এখানে অপশন আছে কি, যে অমর্ত্য সেন, জ্যোতি বসু, সত্যজিৎ রায়, বুদ্ধদেব বসু। এটা একজন বলেছে এটা জানি না, তাও কমেন্ট করলাম। 11 ক বলছে যে অমর্ত্য সেন। স্বর্ণা ইসলাম কোন করেছে 11 ডি। তো এখন যে আছে আমরা আমাদের যে এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। শরীফ বলেছে 11 সি, সত্যজিৎ রায়। তো এটার অ্যান্সার হচ্ছে হলো বুদ্ধদেব বসু। যে কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন? বুদ্ধদেব বসু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশকের যে ছাত্র, শুরু হওয়ার পরে প্রথম দশকের যে ছাত্র, তাদের মধ্যে একজন ছিলেন কে? প্রথম দশকের ছাত্র, তাদের মধ্যে একজন ছিলেন কে? বুদ্ধদেব বসু। তাদের মধ্যে একজন কে ছিলেন? বুদ্ধদেব বসু। এখন যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, যে মুক্তি ও গণতন্ত্র তরুণ কোথায়? মুক্তি ও গণতন্ত্র তরুণ কোথায়? যে নীলক্ষেত পার হয়ে যেটা দেখি সেটা আমরা কি বলি, যে মুক্তি ও গণতন্ত্র তরুণ। তো মুক্তি ও গণতন্ত্র তরুণ সেটা কোথায়, এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যে মুক্তি ও গণতন্ত্র তরুণ কোথায়, যেহেতু টপিকটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তো এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। যে একজন বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, যে সিরাজুল মনিরা মিম কমেন্ট করেছে 11 খ ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই যে বিষয়টা আছে যে মুক্তি ও গণতন্ত্র ত্বরণ কোথায়, সেটা হচ্ছিল আমরা এটার বিষয়টা বলি যে মুক্তি ও গণতন্ত্র ত্বরণ কোথায়, সেটা হচ্ছিল কোথায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়। মুক্তি ও গণতন্ত্র ত্বরণ কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়। যে নির্ঘাত পার হয়ে যেটা আপনারা দেখবেন সেটা হচ্ছে কি মুক্তি ও গণতন্ত্র ত্বরণ। এখন যে আমাদের যে পরবর্তী যে বিষয়টি আছে, যে পরবর্তী বিষয়ে আমরা চলে যাব, যে পরবর্তী যে স্লাইডটি আছে, যে আমাদের পরবর্তী যে স্লাইডটি আছে, একটা কি মিস হয়ে গেল? এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? এইটা আনসার করার চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আব্দুল সালাম নাকি আব্দুল কাদের? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ দত্ত, আব্দুল সালাম নাকি হচ্ছে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে? সত্যেন্দ্রনাথ বসু, জগদীশ চন্দ্র বসু, আব্দুল সালাম নাকি আব্দুল কাদের? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, আব্দুল সালাম নাকি আব্দুল কাদের? সিরাজুল মনির বলেছে খ সত্যেন্দ্রনাথ বসু, স্বর্ণা ইসলাম বলেছে 14 সি আব্দুল সালাম। 14 নিয়ে আমরা সরি কথা বলতেছি না, আমরা কথা বলতেছি 13 নিয়ে। 14টা আসলে বাই মিস্টেক চলে গেছিল, এখন আমরা 13 নিয়ে কথা বলবো। যে আমরা 13 নিয়ে যেটা বলতেছি যে সেটা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? সেটা হচ্ছিল সত্যেন্দ্রনাথ বসু ছিলেন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? সত্যেন্দ্রনাথ বসু। তো এখন আমাদের পরবর্তী স্লাইড যে 14 নাম্বার, সেটা হচ্ছে আমরা অ্যান্সার যে 1974 সালে কোন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি দেওয়া হয়? সেটা হচ্ছিল দেওয়া হয় কোন ব্যক্তিকে? তো আপনারা হচ্ছিল অনেকে 14 অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছেন। তো এটা কি যে স্যার হচ্ছিল যদুনাথ সরকার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবি কাজী নজরুল ইসলাম নাকি মোয়াজ্জেম হোসেন? কাকে দেয়া হয় আসলে ডিলিট উপাধি 1974 সালে কাকে দেয়া হয়? এটা যে তথ্যবলী যে গুরুত্বপূর্ণ তথ্যবলী আছে, গুরুত্বপূর্ণ তথ্যবলী আমরা আলোচনা করেছি। বুশরা রহমান কমেন্ট করেছে সি কাজী নজরুল ইসলাম, সিরাজুল মনিরা মিম করেছে কমেন্ট করেছে কাজী নজরুল ইসলাম, স্বর্ণা ইসলাম কমেন্ট করেছে কাজী নজরুল ইসলাম, আর ওয়াসকরণী কমেন্ট করেছে 14 সি কাজী নজরুল ইসলামকে, শরীফও কমেন্ট করেছে 14 সি। তো আপনারা যারা কমেন্ট করেছেন সবার কমেন্টই সঠিক হয়েছে, ধন্যবাদ আপনাকে। যে কবি কাজী নজরুল ইসলামকে 1974 সালে ডক্টর অফ লিটারেচার, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি যে ডিলিট, সংক্ষেপে বলি কি ডিলিট ডিগ্রি দেওয়া হয় কাকে? কাজী নজরুল ইসলামকে। তখন যে আমাদের যে পরবর্তী যে কোশ্চেনটি আছে 15 নাম্বার, আমরা আমাদের পরবর্তী কোশ্চেনটিতে চলে যাব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয় কোন তারিখে? এখানে একটা অপশনে হচ্ছিল জুলাই, শুধু জুলাই আসছে, এখানে অপশনে হচ্ছিল 1 জুলাই। যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয় কোন তারিখে? একটু আনসার করার চেষ্টা করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই পালিত হয় কোন তারিখে? অ্যান্সার করার চেষ্টা করেন কোন তারিখে। এর আগে মাইমুনা আক্তার মুন নিউজ 14 অ্যান্সার দিয়েছিল। তো যারা 14 অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখে আপনারা একজনকে এলিগেশন দিতেছেন যে গুগল থেকে আসলে অ্যান্সার দিছে, আসলে সে হয়তো বা গুগল থেকে অ্যান্সার দেয় নাই। তো সবসময় কারো প্রতি আসলে নেগেটিভ ধারণা প্রকাশ করবেন না। যে সিরাজুল মনিরা বলেছে যে 15 খ পহেলা জুলাই, এমডি আরিফুল ইসলাম বলেছে যে 15 বি পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়। বুশরা ইসলাম বলেছে যে 15 বি। আরো যারা আছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। স্বর্ণা ইসলাম বলেছে যে 15 এ 30 জুন। বুশরা ইসলাম বলেছে 15 বি। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয় কোন তারিখে? যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয় কোন তারিখে? যে আমি দেখতেছি যে প্রায় সবাই সঠিক উত্তর দিছে। তো এখন আমাদের যে পরবর্তী যে বিষয়টি আছে যে আমাদের যে অ্যান্সারটা আমরা দিয়ে দিব যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছিল কত জুন?
পহেলা জুলাই। আর সেটা কিসের জন্য? যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় 1 জুলাই 1921 সালে। সেই জন্য 1 জুলাই কি ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে কি হয়? পালিত হয়। সেজন্য 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালিত হয়। যারা 1 জুলাই অ্যান্সার করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এটার বাইরে অ্যান্সার করেছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ ভুলের মাধ্যমে আমাকে শিখবেন। আমাদের আর হচ্ছিল এইটার পর আরেকটা স্লাইড আছে, জাস্ট 2টা স্লাইড আছে, যে আমাদের হচ্ছিল নাথান কমিশন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত। এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। নাথান কমিশন যে হচ্ছিল নাথান কমিশন কোন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত? কলকাতা বিশ্ববিদ্যালয়, মুম্বাই বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। বুশরা রহমান কমেন্ট করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বর্ণ ইসলাম বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সিরাজুম মনিরা মিম বলেছে 16 খ ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমরা একটু এটার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করি, যে এটার অ্যান্সার হচ্ছিল কি? এটার অ্যান্সার কি? যে ঢাকা বিশ্ববিদ্যালয়। নাথান কমিশন হচ্ছিল কোন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যুক্ত? হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন আমাদের যে পরবর্তী যে বিষয়টি আছে, শরীফও কমেন্ট করেছিল, শরীফকেও ধন্যবাদ। যে পরবর্তী এবং আমাদের আজকে লাস্ট যে স্লাইড আজকের ক্লাসের মতো, যে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছিল অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী প্রথম ছাত্রীর নাম কি? এইটা একটু আনসার দেওয়ার চেষ্টা করুন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনকারী প্রথম ছাত্রীর নাম কি? এখানে আমাদের অপশনে আছে যে বেগম সুফিয়া কামাল, লীলা নাগ, তিতিলতা ওয়াদ্দার, জাহানারা ইমাম। বুশরা রহমান কমেন্ট করেছে 17। সিরাজুম মনিরা মিম কমেন্ট করেছে 17 খ লীলা নাগ। শরীফ কমেন্ট করেছে 17 বি। স্বর্ণ ইসলাম কমেন্ট করেছে 17 বি। কমেন্ট করেছে যে 17 বি। তো যারা যারা হচ্ছিল 17 বি কমেন্ট করেছেন হচ্ছিল লীলা নাগ। হ্যাঁ, এটা সঠিক উত্তর লীলা নাগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আমাদের যে ক্লাসটি আছে, আমাদের যে ক্লাস যে ছিল যে সাধারণ জ্ঞানের উপর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর, তো পুরো টপিকটা বিষয়টা হচ্ছে হলো, আমরা আসলে যদিও এক ক্লাসে এটা ক্লিয়ার করা সম্ভব না, যদিও যতটুকু ক্লিয়ার করা সম্ভব ততটুকু আমি চেষ্টা করেছি এই বিষয়টা গুরুত্বপূর্ণ তথ্য এবং এক্সক্লুসিভ যে এমসিকিউ গুলো আছে সেইগুলো স্লাইডের মাধ্যমে এনে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করি এই ক্লাসটি আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, এবং ইন ফিউচার যে আরো যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো যদি করার জন্য, যে স্পেশাল ক্লাসগুলো করার জন্য আপনারা রয়্যাল এডুকেশনের যে পেজ আছে এইটাতে আপনারা হচ্ছিল লাইক দিয়ে রাখেন, ফলো দিয়ে রাখেন। আর ক্লাসটি শুরু হলে আপনারা দ্রুত হচ্ছিল ক্লাসে জয়েন করে ফেলবেন। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।